আসসালামু আলাইকুম। আজকে পডকাস্টে এসেছেন সাগর হাসনাত ভাই। তো সাগর ভাইয়ের পরিচয়টা হচ্ছে উনি একজন সিরিয়াল এন্টারপ্রেনর। তো সাগর ভাইয়ের যেই গুণটার জন্য আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে উনি আমার দেখা ফেসবুকে বেস্ট বিজনেস রাইটার এবং চমৎকার সব ইনসাইটমূলক লেখালেখি করে থাকেন ফেসবুকে। তো এত এত ব্যবসা সামলায়, এত কিছু করে, এত লম্বা লম্বা লেখা ফেসবুকে যে কীভাবে উনি করেন সেগুলোও আজকে জানবো ওনার কাছ থেকে। তো আজকে সাগর হাসনাত ভাই আমাদের পডকাস্টে এসছেন। সাগর ভাইকে আমরা বেশ কিছু প্রশ্ন করব তার ব্যবসা নিয়ে, তারপরে তার কন্টেন্ট মার্কেটিং নিয়ে। তার বিফলা রেস্টুরেন্টের কেস স্টাডি আমি আমার কন্টেন্ট মার্কেটিং বইয়ে লিখেছিলাম। তো সেই ব্যাপারে আমি আরও ডিটেলস, আমি তো বইয়ে ডিটেলস লিখতে পারি নাই, তা আরও ডিটেলস আমরা আজকে আলাপ করব। সো তার রেস্টুরেন্ট, তার এগ্রো ফার্ম, এইসব নিয়ে আলাপ করবো। এবং আজকে এইসব ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য সাগর ভাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের পডকাস্টে। সো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম প্রলয় ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। খুব ভালো লাগছে আপনি পডকাস্ট শুরু করেছেন এবং শুরুর দিকেই আমি আপনার এই অনুষ্ঠানে আসতে পেরেছি। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং পডকাস্টে শুধু যে আমি আসলে ইনসাইট দেবো তা না, আমিও আপনার একজন বড় ফ্যান। আপনার লেখালেখি, কেস স্টাডি, বই, এগুলো বড় ফ্যান। আমিও ইনশাল্লাহ অনেক উপকৃত হব বলে আশা করছি। সেই সাথে আমাদের দর্শকরাও দুইজনের কাছ থেকে আশা করছি উপকৃত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আজকে আমি চেষ্টা করব কথা কম বলার জন্য, কারণ বুঝতে পারছেন পডকাস্টের অডিয়েন্স খুব বিরক্ত হয় যদি হোস্ট যদি বেশি কথা বলে। না, পডকাস্ট শুড বি লাইক দিস ভাই, এটা তো বোথ ওয়ে, দুইজনের কাছ থেকেই আসলে আসবে। যেহেতু আর আমরা দুইজন একই ট্রেনের লোক। আপনি কন্টেন্ট মার্কেটিং নিয়ে লেখালেখি করেন, অর্গানিক মার্কেটিং, আমিও এটার বড় একটা ফ্যান এবং আমি এই জায়গায় কাজ করি। রাইট রাইট, সেটাই। এবং তাছাড়া এই জায়গাগুলো নিয়ে উঠে আসবে এবং আপনারও ইনসাইট দরকার হবে এই জায়গায়। ইনশাল্লাহ I'll try to give you my best input. আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আপনার তো নিজের একটা পডকাস্ট আছে বিজ ব্রো নামে, এবং আপনি আমাকে ডেকেছিলেন। আমিও শুরুর দিকের একটা গেস্ট ছিলাম গত বছর। সো থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি অ্যাজ ওয়েল। এবং আপনি আমাকে খুবই আনকমফোর্টেবল প্রশ্ন করেছেন, খুবই ভালো লাগছে আমার কাছে। আমি বলছিলাম যে এমন প্রশ্ন করেন যাতে করে মানুষজন, আমি তো পডকাস্টে প্রচুর যাই, তো এমন প্রশ্ন করেন না যেগুলো আসলে অন্য পডকাস্টে পাওয়া যায়, আপনার একটা ইউএসপি থাকুক। সো ভালো হয়েছে। আমি এক পর্যায়ে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এটা তো খুব মানুষজন খুব ভেরি ইমোশনালি যে আপনি, এবং খুব সেন্সিটিভ একটা কোশ্চেন ছিল, ওইটা আমরা বললাম না, ওইটা আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। খুব ভালো একটা ইয়া ছিল এবং অনেকে আমাদের বিদেশে থাকে, তারা রিলেট করতে পারছে এটা। হ্যাঁ, তারা আসলে রিলেট করতে পারবে। খুব ইমোশনাল একটা সেশন ছিল। থ্যাংক ইউ ফর দিস ভাই। তো খুব ভালো লাগলো, খুবই চমৎকার। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক দূর থেকে আসছেন আমাদের এখানে, সেই উত্তরে থেকে মোহাম্মদপুরে আসছেন, সরি মোহাম্মদপুর থেকে উত্তরে আসছেন। সো এনিওয়ে আমরা শুরু করে দিই ভাই। সাগর ভাই, আপনার তো অনেকগুলো বিজনেস আছে এবং আপনি আপনার এগ্রো ফার্ম আছে, তারপরে আপনার বিফলা শুরু করেছিলেন, তারপরে বিফলা একটা ব্রাঞ্চও শুরু করলেন এখন, এবং প্রতি কোরবানি মাসে আপনি কোরবানির সময় গরু টরু বিক্রি করেন এবং আপনাদের অনলাইনেও গরু বিক্রি করেন মনে হয়, এবং গরু একদম প্রসেস করে। কিছুদিন আগে আপনার ওয়ালে দেখলাম যে একদম যারা সময়ের কারণে বা যাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে, আপনি একটা ঘটনা বলেছিলেন যে কিছুদিন আগে একজন পক্ষাঘাতগ্রস্ত লোক, যে যার হুইল চেয়ারে চলাফেরা করে, সেই লোক তো ঘাটে গিয়ে ফিজিক্যালি আসতে পারবে না, তাদের জন্য আপনি ব্যবস্থা করেছিলেন যে অনলাইনে একদম গরু প্রসেস করে বাসায় দিয়ে। আমার খুব ভালো লেগেছে ব্যাপারগুলো। সো আমি রিয়েলি আপনার বিজনেস রাইটারের খুবই ফ্যান, কারণ এইরকম লেখা আমি এর আগে বাংলাদেশে কাউরে দেখি নাই লিখতে, এরকম ইনসাইটফুল লেখা। তো এটা নিয়ে পরে আসতেছি। শুরুটা করবো হচ্ছে আপনার বিজনেসগুলো নিয়ে। আপনার কিভাবে, কত সাল থেকে আপনার বিজনেসগুলো শুরু এবং আপনার প্রোডাক্ট তখন কি ছিল? ভাইয়া 2015 সালে আমি বিজনেসটা স্টার্ট করি, তখন অনলাইনের মাধ্যমে, এবং ওই ন্যাচারাল ফুড যেই আইটেমগুলো এখন যেরকম মধু, তেল, তারপরে এই তো সরিষা তেল, ঘি, অর্গানিক ফুডগুলো আর কি, অর্গানিক না ন্যাচারাল ফুড আর কি। তখন চাকরির পাশাপাশি আমি এটা শুরু করি। তো এরপরে 2016-তে আমি একটা ব্যাগের ফ্যাক্টরি স্টার্ট করি, টিস্যু ব্যাগ প্যাকেজিং, যেটা এখনো আছে। আমার সবগুলো বিজনেসই আমরা যেটা শুরু করছি এখনো আছে আর কি, সবগুলো আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে 18-তে এসে আমরা একটা, যেহেতু ওই যে ব্যাগের বিজনেস করতে যে আমরা ব্যাগগুলা প্রিন্ট করতে হয়, ব্র্যান্ডিং করতে হয়, স্ক্রিন প্রিন্টের মাধ্যমে করতে হয়। তো তখন টি শার্টের প্রিন্টিং আর ব্যাগের প্রিন্টিং মেকানিজমটা সেম। ওইটা টি শার্টও স্ক্রিন প্রিন্ট দিয়ে হয়, সেম রিসোর্স দিয়ে সেম প্রোডাক্টই করতে হয়। সো আমরা তখন ওইটা এক্সপেরিমেন্টালি করলাম, তারপর দেখলাম যে না, ভালো রেসপন্স পাচ্ছি।
তখন আমরা একটা ব্র্যান্ড লঞ্চ করি অনলাইনে টি শার্টের, জোশ গিয়ার নামে। আচ্ছা, হ্যাঁ, তো ওইটা বেশ ভালো রেসপন্স ছিল। আমরা ইসলামিক টি শার্ট গুলা করতেছিলাম ওইটার আন্ডারে। ফ্রি প্যালেস্টাইন নামে একটা লেখা আমাকে দিয়েছিলেন, দুইটা টি শার্ট গিফট করেছিলেন ওই ব্র্যান্ডেরই। তো এরপরে আমরা ওইটা ভালো রেসপন্স, আমরা পরে একটা আউটলেট দিলাম, যেটা ওই কোভিডের সময় আমরা বেশ এফেক্টেড হই ওই সময়টাই। তো পরে ওইটা বন্ধ করে দিয়েছি আউটলেটটা। ওইটার পরে ওটা এখন অনলাইনে মোটামুটি আছে, একটু ডরমেন্ট আছে, বাট ওইটা নিয়ে আমরা কাজ করছি বিহাইন্ড দ্য সিন। আর এরপরে 21 সালে এসে আমরা আসলে ভাই অ্যাগ্রোটা স্টার্ট করি। অ্যাগ্রোটা স্টার্ট করে তখন ওইবার পাইলট প্রজেক্ট ছিল 3 মাসের জন্য। এরপর 22 সাল থেকে করোনার পরপরই শুরু করেন? হ্যাঁ, করোনার সময় সেকেন্ড ইয়ারে, যখন আপনার কোভিডের ওই সময় কোভিডের প্রকোপটা ছিল, তখন সেকেন্ড ইয়ারে 21 সালে শুরু করলাম। এরপর 22 সালে ফুল টাইম আমরা একটা খামার নিয়ে তখন কোরবানির গরু প্লাস বাকি সময়টা হচ্ছে আমরা মাংস সেল করা শুরু করলাম। যেহেতু আমাদের 15 সাল থেকে বিজনেস করি, অর্গানিক আইটেম গুলাই করি, ন্যাচারাল আইটেম, আমাদের একটা কাস্টমার বেস ছিল অলরেডি। মানে অ্যাগ্রোটা কিন্তু আমাদের নতুন কোনো বিজনেস না, এটা হয়তো সামনে আসবে। অনেকেই ধরেন অ্যাগ্রো বিজনেস করতে চায়, সবাই ট্রেনিং বা এইসব জিনিস জানতে চায়, আসলে প্রোডাকশন রিলেটেড ব্যাপারটা জানতে চায়। বাট আমার কাছে প্রোডাকশনের চেয়ে প্রোডাকশন আমরা অ্যাগ্রোতে আমরা এটা আমাদের জেনেটিক্যালি একটা বিজনেস। আমরা বাই জেনারেশন, আমাদের বাবা চাচা পূর্বপুরুষ 1-2 পুরুষ আগে গেলেই দেখবেন যে, বা ইভেন এখনো আমাদের গ্রামে আমাদের মা খালারা চাচারা এটা প্রোডাকশন করে, গরুর প্রোডাকশন। সো এটা আমাদের জন্য রকেট সায়েন্স না, খুবই ইজি একটা জিনিস। বাট অ্যাগ্রো শুনলেই, ট্রেনিং শুনলেই আসলে প্রোডাকশনের মানে কিভাবে গরু লালন পালন করতে, এটা নিয়েই আসলে সব ট্রেনিংগুলো হয়। আর আমার কাছে মনে হয়েছে যে আসলে অ্যাগ্রোর জন্য সেলসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি সেলস রেডি থাকে তাহলে ইউ শুড গো ফর অ্যাগ্রো। তো আমাদের আলহামদুলিল্লাহ সেলসটা রেডি ছিল। আমরা ওই যে আমাদের ক্লায়েন্ট বেস 6 বছরের, সেলস বলতে আপনি ক্লায়েন্ট বেস বোঝাচ্ছেন, ডেলিভারি চ্যানেল, ক্লায়েন্ট বেস, এগুলোই তো, রাইট? সবগুলো ইকোসিস্টেমটা ছিল। তখন আমরা ওই যে ক্লায়েন্টগুলোর কাছে আমরা মধু, তেল, ঘি সেল করতাম, তাদের কাছে আমরা বললাম যে ভাই তুমি তো ঈদের সময়, কুরবানির সময় তো গরু নিচ্ছ, তা আমার কাছ থেকে নাও, আমরা ন্যাচারাল ফুড দিয়ে গরু ডেভেলপ করছি, দেশি ব্রিডের গরু, ছোট ছোট ষাঁড় গরু। তখন আমরা ভালো একটা রেসপন্স পাই, আমাদের বাইরে যেতে হয় না মার্কেটিং এর জন্য। তারপরে 22 সালে ওই ক্লায়েন্টদের কাছেই আমরা মাংস সেল করা শুরু করলাম। উইকেন্ডে একটা করে গরু জবাই দিতাম, আমরা মার্কেটিং করতাম যে আমরা পানি ছাড়া হালালভাবে জবাই করে দেশি ষাঁড় গরুর মাংস দিচ্ছি। সো আমাদের জন্য মার্কেটিংটা খুব বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নাই। তো এরপরে আলহামদুলিল্লাহ আমাদের অ্যাগ্রোটা গ্রো করা শুরু করে। হ্যাঁ, আহলান অ্যাগ্রোটা। তো এই বছর আমাদের 5th ইয়ার। মানে কি ওয়েলকাম না? আহলানটা হচ্ছে ওয়েলকাম, মানে আরবি একটা শব্দ, ওয়েলকাম, আহলান সাহলান। আহলান সাহলান থেকে আমাদের মটোটা হচ্ছে যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ পিউরিটি, মানে আসলের জগতে স্বাগতম আপনাকে। তো ওই স্পিরিটটা থেকেই আহলান নামটা দেয়া। তো এরপরে যখন দেখলাম যে মাংস করছি, অ্যাগ্রোটা গ্রো করছে, তো মাংস করতে যেয়ে দেখলাম যে আমাদের একটা রেস্টুরেন্ট হলে বেটার হয়। কারণ ওই যে স্পেয়ার যে পার্টস গুলো আছে, পায়া, কলিজা, মগজ, 2 বছর পর 21 থেকে শুরু করলেন? আরো পরে বিফলা, হ্যাঁ 2 বছর পর, 2 বছর না 22 থেকে 24 জানুয়ারিতে আমরা রেস্টুরেন্টটা স্টার্ট করি। যে আপনার ওই যে আমরা দেখলাম যে হ্যাঁ স্পেয়ার পার্টস গুলো আসলে আমরা ভ্যালু পাচ্ছিলাম না। তো তখন ওইটার ভ্যালু এডিশনের জন্য দেখলাম যে এটা তো খুব চাহিদা। আমরা কোথাও ধরেন পায়া খাবেন বা মগজ খাবেন, গরুর মগজ ভুনা, খুব মজার একটা আইটেম, কিন্তু ঢাকা শহরে কোথায় পান বলেন তো? এটা পাওয়া খুবই ডিফিকাল্ট, হয়তো খুব রেয়ার, এক দুটো রেস্টুরেন্ট অনেক দূরে, তাও সবসময় পাওয়া যায় না। তো দেখলাম যে এটা কতটুকু অথেন্টিক সবাই ভালো জানে। তো দেখলাম যে এটা তো চাহিদা আছে। তখন আমরা আমাদের যেহেতু নিজস্ব প্রোডাকশন, আমাদের এটা প্রতিনিয়ত আমরা প্রডিউস করছি, এক্স্যাক্টলি আমরা তখন দেন উই স্টার্টেড বিফলা অ্যাজ এ রেস্টুরেন্ট। মানে এটা 2024 জানুয়ারি। আমার মনে আছে আমাকে ইনভাইটেশন কার্ড পাঠিয়েছিলেন, এই জন্য আমি একটা কেস স্টাডি আমার ওয়ালে লিখেছিলাম এবং সেটা আমি আমার বইতেও লিখেছিলাম, কন্টেন্ট মার্কেটিং বইয়ে। সো ফ্যান্টাস্টিক, আমার কাছে ভেরি ইউনিক একটা। এই হচ্ছে মোটামুটি ভাইয়া আমাদের বিজনেস জার্নি এখন পর্যন্ত। আর আমরা এর ফাঁকে দিয়ে কিছু ওই যে আমাদের গরুর খাবার করছি, তারপরে এরকম টুকটাক কিছু প্রজেক্ট আছে, সাইলেন্স, দানাদার খাবার, যেগুলো আমরা ধরেন গরুর খাবার থেকে শুরু করে এই গরুটা প্রসেসে মানুষের খাবার পর্যন্ত ফুল সাপ্লাই চেনটা আমরা মেনটেন করার চেষ্টা করছি। গরুর খাবার, সেটা গরু খেয়ে বড় হচ্ছে, লালন পালন হচ্ছে, ওইটা আমরা ভ্যালু অ্যাড করছি করে ওইটা মানুষের খাবার হিসেবে সেল করছি। ফুল প্রসেসটা আমরা এখন করছি আর কি, আলহামদুলিল্লাহ। আর আপনি যে মানে শুরু করলেন, মানে ন্যাচারাল ফুড থেকে এসে অ্যাগ্রোতে ঢুকলেন, ন্যাচারাল ফুড কি কন্টিনিউয়াসলি ছিল নাকি ওটা মাঝখানে? সবগুলোই আছে ভাই আমাদের।
হয়তো কোনোটা একটু ফোকাস দিতে হয় বেশি, যেমন গত লাস্ট 3-4 ইয়ার্সে আমাদের অ্যাগ্রোটা গ্রো করছে অনেক, ওই জায়গায় একটু ফোকাস দিতে হচ্ছে। আর গত বছর থেকে বিফওয়ালাটা রেস্টুরেন্ট যেটা আমাদের, ওইটাতে একটু সময় দিচ্ছি বেশি, যেহেতু শুরুর এই টাইমটা। আর ওইগুলো আমাদের অ্যাক্টিভেটার আছে এখন। ওভারঅল সবগুলো এটা একটা ইকোসিস্টেমের মতো আমাদের। আমরা আমাদের বিফওয়ালায় ওই আমাদের মশলা তেল এইগুলা ইউজ করতেছি, অ্যাগ্রো থেকে মাংস আসতেছে, তারপর আমাদের আরেকটা ব্যাগের যে ফ্যাক্টরি ওইখান থেকে আমাদের প্যাকেজিং এর ব্যাগ আসতেছে। সো ফুল একটা ইকোসিস্টেম এখন একটা এক সুতায় বাঁধা হয়ে গেছে। এখন আমরা ওভারঅল একটা স্কেল আপ করার চিন্তা ভাবনা করছি। চমৎকার চমৎকার। মানে প্রথমে শুরু করলেন অর্গানিক ফুড, তারপরে অ্যাগ্রো, তারপরে আপনার ব্যাগ, তারপরে টি শার্ট, তারপরে অ্যাগ্রো, তারপরে রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট কোনো তো বাদ দেন নাই দিলে। আর ফিউচারে আর কি কি দেব, মানে সিরিয়াল এন্টারপ্রেনার তো বলি না, আর কি কি বিদেশে আসার ইচ্ছা আছে? এখনো ভাই আমি যদি 2015 সালে যখন স্টার্ট করি, মানে ইট ওয়াজ নট প্ল্যান, মানে হয়ে গেছে, শুরু করছি। এখনো জার্নিতে আমি কোনো প্ল্যান ওইভাবে লং টার্ম, আপনার ব্লাডে হচ্ছে ব্যবসা বেশি আছে, রাইট? আঙ্কেল ব্যবসা করতেন, বাবা বিজনেসম্যান ছিল, আমার নানা খালা মানে খালু সবাই বিজনেসম্যান ছিল। আপনার আপব্রিংইংটা ছিল পুরো বিজনেসম্যান ফ্যামিলি। আমি পড়াশোনাও করেছি বিজনেসে, বিজনেস ফ্যামিলি ছিল। আমার একটা বড় বুস্ট আপ করছে এই বিজনেসে আসার জন্য, যেহেতু আমি বিজনেসে পড়াশোনা করেছি। আর তাছাড়া ভাই আপনার তো মানে বাবাও বিজনেসম্যান ছিলেন, আঙ্কেল বিজনেসম্যান ছিলেন, সো আপনার ব্লাডের মধ্যেই তো বিজনেস মিশে আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা ছোটবেলা থেকে যখন অন্যরা ওই যে খেলনা দোকান খেলতো, আমরা ওই বয়স থেকেই আমরা রিয়েল দোকানে সময় দিতাম। প্লাস আমার ধরেন নানা বাড়িতে বা খালার বাড়িতে বেড়াতে গিয়েছি, ওইখানেও কিন্তু আমরা ওদের বিজনেস ছিল, দোকান ছিল, আমরা ওই জায়গায় সময় দিতাম এত ছোট থেকেই। আর এরপরে আলহামদুলিল্লাহ পড়াশোনাও করলাম বিজনেসে এসে। মানে আপনার আপব্রিংইংটাই ছিল টোটাল বিজনেস ফ্যামিলি, রাইট? মানে এইজন্য আসলে প্ল্যান করতে হয় না আমার, বা জোর করতে হয় না যে বিজনেস করব, অটোমেটিক্যালি চলে আসে। তার মানে বিজনেসটা যে রক্তে থাকতে হয় এইটাও একটা বড় প্রমাণ, রাইট? অনেকে যে বলে যে বিজনেস সবার দ্বারা হয় না, এটা ট্রু, রাইট? এটা হইতে পারে ভাই, আমার জন্য অনেক ইজি হয়েছে। বিজনেসটা আমার ভালো লাগে এবং আমি এটা এনজয় করতেছি এই জার্নিটা। সো এটা হইতে পারে যে ওই জেনেটিক্যালি হয়। হ্যাঁ, আর পড়াশোনারও একটা ছিল। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটু বলেন। আমি জাহাঙ্গীরনগর IBA থেকে BBA শেষ করেছি। 2012 সালে আমি বের হয়েছি। আর আমার SSC HSC 2002-04। আমি HSC করেছি ঢাকা কলেজ থেকে, আর SSC ছিল রংপুরে পুলিশ লাইন স্কুল। এই আর কি। এরপরে তো এখন ফুল টাইম বিজনেসম্যান। আর জবে ছিলাম 10 বছর। জব ছেড়ে 2022 থেকে এখন সলো বিজনেস করছি আর কি। আচ্ছা, 2022 থেকে 2015 থেকে শুরু করেছেন বলেন? প্যারালালি ভাইয়া আমি এটা ডেভেলপ করেছি। সো এটাও একটা হয়তো টেক অ্যাওয়ে আমাদের যারা ইয়াং আসতেছেন। আমি জবেই ছিলাম দীর্ঘদিন। আচ্ছা, সো এটা আমাকে অনেকভাবে হেল্প করেছে। আমার একটা লেখাও ছিল যে বিজনেস ভার্সেস জব। সো ওইখানে আসলে অনেকে পরামর্শ চায় যে ভাইয়া কেরিয়ার কোন দিকে নিয়ে যাব। তো আমার মনে হয় শুরুতে আসলে একটু চাকরি দিয়ে শুরু করলে বেটার, কারণ আপনি তো ধরেন বিজনেস যখন করবেন, আপনি তো বিজনেস এনভায়রনমেন্ট বা জব এনভায়রনমেন্ট এই সম্বন্ধে আপনার আইডিয়া নেই। আপনি যদি কিছুদিন কোনো এক জায়গায় চাকরি করেন, তাহলে আপনার ওই এনভায়রনমেন্ট সম্বন্ধে আপনার ধারণা হবে, বিজনেস কিভাবে চলে। কারণ ওইটা তো একটা বিজনেস, আপনি যে জায়গায় চাকরি করছেন হ্যাঁ ওইখানে সাপ্লায়ার আছে, ভেন্ডর আছে। এবং এটাও পরামর্শ দিই আমি যেই বিজনেসটা করতে চান আপনি ওই সেক্টরে কিছুদিন চাকরি করাটা বা করলে বেটার আর কি। আর প্লাস হচ্ছে কর্পোরেট এনভায়রনমেন্টটা আপনি জানতে পারতেছেন, ডিসিপ্লিন গুলা, এমপ্লয়ি মোটিভেশনের বিষয়গুলো, যে আপনি কোন জিনিসগুলোতে হার্ট হয়েছেন আপনার অফিসে, ওইটা আপনার যখন আপনি আপনার এমপ্লয়িরা থাকবে তখন ওই লার্নিংটা কাজে লাগবে। এক্স্যাক্টলি, ওই লার্নিং গুলা কাজে দিবে। যেটা হচ্ছে যে ভাইয়া মানে আর সবচেয়ে যে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা, ধরেন আপনি বিজনেস তো সবার জন্য না, এটা করা আল্লাহ যদি শুধু বিজনেসই থাকতো সবাইকে, তাহলে তো বিজনেসই করতে দিত আর কি। এই কথাটা খুবই সত্যি ভাই। আমার বাবা বিজনেস করে প্রচুর টাকা পয়সা নষ্ট করেছেন, বা নষ্ট বলবো না, এটা তাকদিরে রেখেছেন আল্লাহ পাক। আমার চাচারা নষ্ট করেছেন। আমার দাদা বলেছিলেন আমার বাপ চাচাদের যে তোমরা বিজনেসে যেও না, আমাদের লাখ টাকা কিন্তু তারা মনে হয় একটু রিস্ক নিয়ে দিচ্ছে, দেখি রিস্ক নিয়ে, কিন্তু খুব বাজেভাবে ফেল হয়েছে বিজনেস। তো এই কারণে আমার আম্মা বলতো যে তোমরা সাধারণত বিজনেসে যেও না, বা এমন বিজনেস করো যেটাতে পুঁজি কম বা লস হলেও সমস্যা নাই। কারণ আমরা দেখেছি 90 দশকে অনেক টাকা নষ্ট করেছে। এই জিনিসটাই আপনি কিভাবে বুঝবেন? আপনাকে এরকম ছোট ছোট এমবিপি করেন চাকরির পাশাপাশি, এরপরে যদি দেখেন যে না এটা স্যুট করতেছে, বড় হচ্ছে,
বা আপনার ভালো লাগছে, আপনি তখন তো জাজ করতে পারবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট সুট। ইট টুক 7 years টু টেক দ্য ডিসিশন যে আমি আসলে ওয়েদার আই উইল গো ফর বিজনেস। 7 years? হ্যাঁ 7 years, 15 থেকে 22 এসে আমি ছাড়লাম। 7 years, মানে সো ইট ওয়াজ নট আ whimsical ডিসিশন যে আমি চাকরি ছাড়লাম সব ছেড়ে টেরে ব্যবসায় আসলাম। ব্যাপারটা এরকম ছিল না। আপনি born and brought up in a business family. এক্স্যাক্টলি। আপনি যদি এই কথা বলেন ভাই, তা যারা বিজনেস ফ্যামিলিতে জন্মায় নাই বা যাদের ব্লাডে বিজনেস নাই তাদের কি অবস্থা? পড়াশোনা করেছি বিজনেসে, পড়াশোনা করেছি, তাদের তো যাদের পড়াশোনা বিজনেসে নাই বা যাদের কোনো বিজনেস ব্লাড নাই তাদের ভাই কি অবস্থা? তাদের তো 20-25 বছর আগে চাকরি করা উচিত। হ্যাঁ, তো ওইটাই আর কি যে ছোট ছোট এরকম করে দেখেন আগে যে আসলে এমভিপি গুলা সাকসেসফুল হচ্ছে কিনা বা আপনার নিজের ভালো লাগছে কিনা, দেন ডিসিশনটা নেওয়া যে আসলে মানে আমরা আসলে বিজনেসেই যাব। আমি যখন এই শুরু করলাম, এরপরে আমার একটা স্টেজে এরকম হয়েছে যে আমি ফুল ফেড আপ ছিলাম জবে, যে আমার মনেই ঠিক ছিল না। তো তখন আমি এরকম, কোথায় জব করতেন ভাই? আমি একটা গভর্নমেন্ট জবে ছিলাম, নাম না বলি। তো যেটা হচ্ছিল যে মনে হচ্ছিল যে ওই সময় মনে হচ্ছিল যে আপনার হ্যাঁ সব ছেড়ে যদি আমি কিছু নাও পারি, আমি আমার একটা ড্রাইভিং লাইসেন্স আছে, আমার একটা বাইক আছে, আমি পাঠাও চালায়া হইলো আমি সংসার লিড করব। সো এইরকম আমার একটা স্টেজ চলে আসলো জবে। তো তখন আমি মানে দরকার হলে যেভাবে হোক আত্মনির্ভরশীল হবো, আমি জব করব। বাই দিস টাইম কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যারা একটু শিক্ষিত বা একটু ধরেন একটু বেটার ফ্যামিলি বা হোয়াট এভার, যদি আমরা শহরে শিক্ষিত ফ্যামিলি বলি, যারা আসলে বিজনেসটা ভালোভাবে দেখে না, তো এইসব জায়গা থেকে আসলে আমাদের মধ্যে সবচেয়ে বড় অবস্ট্যাকল কিন্তু ইগোটা, আমাদের ভিতরে যে ইগোটা। মানে ইগোটা কি বলে, মানে একজন চাকরি করলাম এখন ব্যবসা করব, এই যে মানে ব্যবসা তো ধরেন শুরুতে আপনি একদম এরকম অফিস এসি এগুলো তো পাবেন না ভাইয়া। আমি নিজে ঘাড়ে করে নিয়ে ওই যে হলুদ মরিচ নিজে যে আমি মিলে যে ভাঙাইছি, তারপর আমি অফিস শেষ করে ফর্মাল ড্রেস ছিল, ফর্মাল ড্রেস খুলে তারপরে যাইতাম ওই যে পুরান ঢাকায় বোতল কিনে নিয়ে আসতাম প্যাকেজিং এর। হ্যাঁ, তারপরে ওইখানে মিলে যে ভাঙেছে 100 আর্মি ছিলাম আমি। মানে অফিস শেষ করে ইউনিফর্ম চেঞ্জ করে আবার বিজনেস করতেন, আবার বিজনেস করে অফিস চেঞ্জ করে ইউনিফর্ম পরে অফিসে যেতেন। এক্স্যাক্টলি এরকমই ছিল ব্যাপারটা। সো ওই যে ইগোর যে বিষয়টা, আমি শুরুতে অনেকদিন এটা আমার নিজেও আমি ফেস করেছি যে ইগো। ভালো একটা পয়েন্ট বলছেন। তো বাই দিস টাইম আমার ইগোটাও ক্র্যাশ হয়ে গিয়েছে। তো আমি ওই যে বললাম যে উবার চালাইতে পারবো বা পাঠাও চালা ফ্যামিলি তো অ্যাটলিস্ট চালাইতে পারবো, এবং তখন এইটাও হয়েছে বাই দিস টাইম অনেকগুলো স্কিল আমি শিখে ফেলছি আমার বিজনেসের কারণে। এই যে বুচারি কষাই যেটা আমি নিজেরাই করি আমাদের টিম দিয়ে। তারপরে আমাদের রেস্টুরেন্ট ছিল, তো ওইটার ধরেন শেফস এর যে কাজগুলা, এই কাজগুলা ব্যাগ বানাইতে পারি আমি। তখন একটা কনফিডেন্স গ্রো করেছে যে অ্যাটলিস্ট চা বেচা হইলে তো আমি সংসার চালাতে পারবো। হ্যাঁ, তখন আই ডিসাইডেড যে ভাই আই উইল গো ফর বিজনেস। মানে যেটাকে বলে হচ্ছে যে আপনি তো মানে ট্রুলি মাল্টিটাস্কার। আমি নিজে ভিডিওতে আপনাকে দেখছি, আপনি লুঙ্গি পরে, ভেজা লুঙ্গি, ভেজা গামছা, টাওয়াল না, ভেজা গামছা পরে আপনি কোদাল দিয়ে করতেছেন, কোদাল কি বলে এটারে, বেলচা দিয়ে গরুর গোবর আপনি ক্লিন করতেছেন। এটা এবং দ্য ওয়ে ইউ আর ডুইং ইট বুঝা যাচ্ছিল ইউ আর সো কমফোর্টেবল। মানে আপনি কোনো হেজিটেট ফিল করতেছেন না, আপনি রিল্যাক্সে কমফোর্টেবলি আপনি এই কাজটা করতেছেন। মানে আপনি এটাতে ইউজড টু, অভ্যস্ত এই কাজটা করে। ফ্যাসিনেটিং ভাই। এটা অনেকগুলো রিজন ভাই, আমরা হয়তো কন্টেন্ট মার্কেটিং এর বিষয়গুলো আসবো। এই কাজটা আমি অনেকগুলো কারণে করি। এক তো হচ্ছে যে নিজের ইগোটা ক্র্যাশ করার জন্য, যে আমরা একটা ইগো কাজ করে। সেকেন্ড হচ্ছে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে আমার টিম কিন্তু বেশ স্ট্রং। মানে আমার এখানে ধরেন আমাদের জাহাঙ্গীরনগরের অ্যালামনাইরাও আসে বা স্টুডেন্টরা আসে এখানে চাকরি করতে, তারপরে ইঞ্জিনিয়ার তো এরকম আসে। তো ওরাও তো ধরেন ওদের ভিতরে ওই ইগোটা থাকে। তো আমি ওদেরকে বুঝাই যে ভাই স্কিল এটা শিখো, এটা কাজে দিবে। সো এখন এটা যদি আমি শুধু থিওরি শেখাই তাহলে তো আসলে হবে না। আমি নিজে কাজ করে দেখাইতেছি যে দেখো এই স্কিলটা অনেক ভালো একটা জিনিস। প্লাস হচ্ছে যে এটা আমাদের কন্টেন্ট মার্কেটিং এ অনেক কাজে দেয়, আমাদের যে অর্গানিক যে সেলটা আমরা করি প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে। সো এই জিনিসটা মানুষ আসলে খুব রিলেট করতে পারে যে এই যে ফাউন্ডার নিজে কাজ করতেছে, রাইট, একটা ফার্মের মালিক হয়ে আপনি গোবর ক্লিন করতেছেন। এটা তো চাইলে আপনি কর্মী দিয়ে করাতে পারেন। হ্যাঁ, আমাদের কর্মীরাই বেশিরভাগ করে। বাট ওই যে কতগুলো রিজনে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ওরা ইন্সপায়ার্ড হয়, আরে বস কাজ করতেছে, চলো এটা তো খারাপ কোনো কাজ না। এবং আমি এটা ওদের সবসময় বলি এভাবে মোটিভেট করার জন্য। এক্স্যাক্টলি, যে তো এটা ওদেরকে আমি সবসময় বলি মোটিভেট করি যে আমরা কিছু ট্রেনিং করাই, যেমন গরুর ট্রেনিং করা। আমি বললাম যে তোমরা যে কাজটা করতেছো এটা শেখার জন্য মানুষ আমাদের পে করে আমাদের এখানে শিখতে আসে। হ্যাঁ, স্ক্রিন প্রিন্টের আমরা একটা ওয়ার্কশপ করাই। সো এইভাবে এটা একটা ফ্রিতে তো করতে টাকা পাচ্ছে, টাকা পাচ্ছে, এবং ওরা যাতে আন্ডারম্যান ফিল না করে যে আরে গরু
গোবর সাফ করতেছি বা কষায়ের কাজ করতেছি, এই অনেকগুলো রিজনে আসলে নিজে এই কাজগুলা করা, এবং এটা আমার ভ্যালু দেয়। চমৎকার, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। এটা আসলে অনেকেই করতে পারে না, আমাদের করা দরকার। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ভাবা, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা সেইং তো আছে যে ফাউন্ডার্স ফুড স্টেপ ইজ দ্য বেস্ট ফার্টিলাইজার, এবং আমাদের অ্যাগ্রো গুলার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে ফাউন্ডারের উপস্থিতি। আপনি থাকবেন, আপনার বিজনেস একরকম হবে, আর থাকবেন না। এটা আমাদের ইসলামেও শিক্ষা আছে। আমি এটা গতদিন একটা বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালামের যে শিক্ষাটা, আমি একদিন বাসায় বসে আছি, মানে অফিসে আসবো, আমার অফিসে তো ওয়াইফ বলতেছে আরে যাওয়ার কি দরকার, তুমি তো এখানে যা বসেই থাকো। তো আমি তখন বললাম যে শোনো, দেখো সুলাইমান আলাইহিস সালাম যখন মারা যান, আল্লাহ কিন্তু তাকে 1 বছর ওই মারা যাওয়া অবস্থায় দাঁড়ায় ছিল, কারণ তার মসজিদের কাজ চলতেছে, জিনরা কাজ করতেছে। এখন উনি যদি না থাকে তাহলে মসজিদে কাজটা হবে না। তখন উনি ওইখানে মৃত অবস্থায় দাঁড়ায় ছিল, এবং ওইখানে উই পোকা, যখন আমরা তো স্টোরিটা জানি যে ওই লাঠিটা খেয়ে ফেললো, তখন উনি পড়ে গেল, তার জন্য মসজিদের কাজ হয়ে গেছে। এবং জিনরা ওটা বলছে, জিনদের সেইংটাও আসছে যে জিনরা বলতেছে যে আমরা যদি জানতাম যে উনি এত আগে মারা গেছে, তাহলে তো আমরা এত কাজ করতাম না, বা এত আমাদের উপর দিয়ে অপদস্থ হতাম না। অপদস্থের কথাটা আসছে। তো এটা একটা অনেক বড় একটা লেসন আমাদের বিজনেস যারা করি ফাউন্ডারদের জন্য। ফাউন্ডারকে থাকতে হবে ইন ফ্রন্ট অফ দ্য টিম। আমরা তাইরে নাইরে করে বেড়া অনেক, আমার খুব কষ্ট লাগে বা করি, তাদের বলি যে ভাইয়া নিজে উপস্থিত থাকা, স্পেশালি অ্যাগ্রোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনি অ্যাগ্রো মানে খাবার দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সবকিছু ভালো চলতেছে, ছোট ছোট ফ্যাক্টর ভাই। একটা এক্সাম্পল বলি, আমার গত বছর ওই গরুর শেডে, আমাদের গরুর হাউসগুলো মুখোমুখি, অনেকে থাকে ইন্ডিভিজুয়াল হাউস থাকে, একটা গরুর জন্য একটা হাউস খাবার, তো আমাদের একটা কমন হাউস। তো এই 2 সাইডের গরু শেয়ার করে, একটা হাউসে খাবার শেয়ার করে। তো কিছু ওই 2টা গরু ছিল খুব সুন্দর, ওরা কালার, খাবারের রুচি টুচি সব ভালো ছিল, গরুগুলো খুব ভালো হচ্ছিল। তো কিছুদিন পর দেখলাম যে গরুগুলো শুকায় যাচ্ছে। কিরে এই গরু শুকাচ্ছে কেন? এটা তো খুবই সুন্দর গরু ছিল, বা কোনো অসুখ বিসুখ নাই, কোনো সাইন সিনড্রোম নাই, অসুখ বোঝার উপায় আছে গরুর। তো দেখি গরু শুকায় যাচ্ছে। পরে একদিন ওই গরু খাচ্ছে, তা আমি দাঁড়াইছিলাম, দেখি যে মানে এমনি র্যান্ডমলি দাঁড়াইছিলাম, বাট লাকিলি ওই জায়গায় দাঁড়াইছিলাম, দেখি ওর যে অপোজিটের যে গরুটা, ওর হইলো 2টা এত বড় বড় শিং ভাই, বুঝছেন? ওই যে ফাইটার গরুগুলো আছে না, ওই বক্সার গরু বলে, ওই বক্সার গরু হইলো ওর অপোনেন্টে। এবং ওই বেটা দেখলাম, বুঝছেন, ও যখন খাচ্ছে একদম শিং দিয়ে ওর সামনে এমন একটা গুতা টুতা দিয়ে ওই অপোনেন্টের ওই যে 2জন, ওরা খুব ভয়ে তটস্থ হয়ে ওর খাবারই খেতে পারতেছে না। ও আচ্ছা, বুঝছেন? মানে এটা আমার অনেকদিন পর এটা ফাইন্ডিংস আসলো, যে পরে ইমিডিয়েটলি আমি করলাম কি, ওই গরু সরাই ফেললাম ওইখান থেকে। তো দেখেন আমার রাখাল প্রত্যেকদিন খাবার দিচ্ছে, ওইটা ফাইন্ড করতে পারে না, প্রত্যেকদিন 3 বেলা আসে, সারা সময় ওইখানে হাউসে থাকতেছে, বাট ওইটা তার মাথায় নেই, বা আমারও মাথায় ছিল না। কিন্তু আমি যদি এটা না জানতাম বা না থাকতাম ওই জায়গায়, তাহলে কিন্তু আমার এই জিনিসটা, ওই গরুগুলা কিন্তু আমি ভালো দামে বেচতে পারতাম না। এইরকম পরে যখন আপনি সরাই নিলেন, তারপরে খাওয়ার পরে তখন আবার আগের জায়গায় চলে আসলো। এইরকম সূক্ষ্ম অনেক বিষয় থাকে গরুর ক্ষেত্রে, বিশেষ করে গরু খাওয়া কমায় দেয়, বাড়ায় দেয়, জ্বর আসে, এইগুলো আসলে ভাই রাখাল দিয়ে বা অন্য লোককে দিয়ে, গ্রামের চাচাতো ভাইকে দিয়ে এটা আসলে সম্ভব না। সো নিজে থাকতে হয়, এক্স্যাক্টলি। সো আমি এটা ওইখানে থাকার চেষ্টা করি, আমাদের যত বেশি থাকা যায় নিজে কাজগুলা। আর আরেকটা হচ্ছে যে নিজে কাজ করলে আপনার নিজের বার্গেনিং পাওয়ারটা বেশি থাকে। আমি এখন আমার হাউসে কনফিডেন্টলি বলতে পারি। অনেক সময় ওয়ার্কাররা থাকে না, একটু ওরা ব্ল্যাকমেল করার চেষ্টা করে যে ভাই বেতন বাড়ান বা চলে যাব, বা এটা খুব কমন প্র্যাকটিস। সো আমি কিন্তু কনফিডেন্টলি বলতে পারি যে ভাই তোমরা কেউ যদি নাও থাকো, আই ক্যান রান দ্য বিজনেস। এবং আমি কিন্তু ওই ব্যাগের কাজ যেহেতু পারতাম, 2বার আমার ফ্যাক্টরি অফ হয়ে গিয়েছিল। যে একবার ওই কোভিডের সময় কোনো ওয়ার্কার নাই, পরে আবার একবার যখন আমরা ওই শিফট করলাম, অ্যাগ্রোর জায়গাটা শিফট করলাম, ওইখানেও আশেপাশে ওয়ার্কার ছিল না। পরে স্ক্র্যাচ থেকে আমি কাজ পারতাম, কাটিং করে দিতাম, পরে একটা লেমম্যান কারো বলতাম যে এইভাবে এইভাবে করো। সো দেন কিন্তু আমরা আবার স্টার্ট করছি ওই জায়গাটা থেকে। সো আমি যদি এই কাজটা না জানতাম তাহলে কিন্তু এটা হইতো না। সো আমার যে কোনো বিজনেসের থাম রুল হলো, আমি আগে নিজে এটা জানবো, জিনিসটা A to Z ফুল জানার পরে দেন ওইটা আমি যে কাউকে দিয়ে, তখন আপনার ওইরকম হাই স্কিল লেবারও দরকার হয় না। একটা হাই স্কিল লেবারকে হয়তো ধরেন 20,000-25,000 দিতে হচ্ছে, আমি একটা ধরেন মাঝারি স্কিল বা লো স্কিলের কাউকে নিয়ে ওকে ডেভেলপ করি, ও মোটিভেটেড থাকে যে ও একটা স্কিল শিখতেছে, তাকে কিন্তু আমরা কম টাকা দিলে হচ্ছে, তাকে আমি যেহেতু ডেভেলপ করছি শুরুতে। সো এটা আমার অনেক কাজে দেয়, যে এই নিজে থাকা,
বা এই যে নিজে ইনভলভ থাকার এই প্রসেসগুলোতে বাহ, খুবই চমৎকার। আমার নিজেরও ভালো লাগে, আমি এনজয় করি ভাইয়া এই কাজটা। আমরা বুঝতে পারি আপনি যেভাবে লিখেন বা ভিডিওতে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করেন আপনার ওয়ালে, সেগুলো দেখলে মনে হয় যে আপনি আসলে খুবই এনজয় করেন। এনজয় না করলে আসলে এগুলো কন্টিনিউ করা সম্ভব না। আর আমার কাছে খুবই ভালো লাগে যে আপনি যেই ব্যবসাটা শুরু করেছেন ওই ব্যবসা নিয়ে আপনি ইনডেপথ পড়াশোনা করেছেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এবং শেষ পর্যন্ত হ্যান্ডস অন কিভাবে নিজে নিজে করতে হয় সেটা বিফলতে রান্না বান্না থেকে শুরু করে বাবুর্চি, গরু গোবর। আমাদের বাবুর্চি ছিল না ভাই প্রথম 6 মাস, আমি নিজেই রান্না করতাম এবং সাথে 2-3 জন ছিল। হ্যাঁ, প্রথম দিন গিয়েছিলেন বলছিলেন যে ভাই আমি নিজে রান্না করতাম এক সময়। হ্যাঁ, এক্সেলেন্ট। পরে আমরা 6 মাস পরে বাবুর্চি নিয়েছি, এখন আমাদের বাবুর্চি আছে। বাট ওই কনফিডেন্সটা আছে যে বাবুর্চি যদি না থাকে উই ক্যান রান দ্য শো, আপনি রেস্টুরেন্ট চালা নিতে পারবেন। এক্স্যাক্টলি, ট্রু, গ্রেট, খুবই চমৎকার। এখন আমার প্রশ্ন হলো ভাই, আপনি তো অসাধারণ লেখেন ফেসবুকে। এটা আপনি একটু বেশি বলতেছি না ভাই, আমি জানি কি পরিমাণ ডেডিকেশন, রিসার্চ, তারপরে আপনার এক্সপিরিয়েন্স, স্টাডি লাগে, কারণ আমিও তো আপনার মতো লং ফর্ম কন্টেন্ট লিখি। তো মানে আমার যে সুবিধাটা হচ্ছে যেটা আপনার নাই, সেটা হচ্ছে আমি তো আপনার মতো বিজনেসম্যান না, আমার এতগুলো ব্যবসা আমাকে রান করতে হয় না। আপনি এত রেস্টুরেন্ট চালায়, তারপরে আপনার এগ্রো চালায়, এখন তো অনেক ব্যস্ত, আপনি কোরবানি ঈদের সময় আপনি অনেক ব্যস্ততা বাড়ে, আবার রেস্টুরেন্টও আছে, আবার আপনার যে পডকাস্ট ওইটাও আছে বিজ ব্লগ, আবার ফ্যামিলিকেও টাইম দেন, আবার আপনি একজন মোটামুটি ভালো বডি বিল্ডার, ফিটনেস, আপনার যে বাইসেপ চেস্ট বোঝা গেল। আপনি দিনে কতক্ষণ ব্যায়াম করেন ভাইয়া? দিনে না, এভারেজ করা হয় ভাইয়া, ধরেন উইকলি আমার 4 days আমি রাখার চেষ্টা করি আর কি ভাইয়া। তো এইখানে আসলে আমি আপনার কোশ্চেনটা ধরতে পেরেছি যে আসলে এইভাবে দুইটাই রিলেভেন্ট ভাইয়া, কন্টেন্টের বিষয়টা, সময়টা পান কো, এটা হচ্ছে আমার প্রশ্ন, এক্স্যাক্টলি, প্লাস এক্সারসাইজের বিষয়টা। আপনি যখন একটা কাজে ভাই আপনার আউটপুট দেখবেন, তখন কিন্তু ওইটা কাজ করার মোটিভেশনটা এমনিতেই পেয়ে যাবেন। সো এই আপনি তো জানেন ভাই, আপনি নিজেও লেখেন, আমিও আপনার লেখা পড়ি, আমি অনেক শিখি আপনার লেখা থেকে, যে লং ফর্মে অনেক সময় নিয়ে লিখি। তো এইটা থেকে ভাই আমি কিন্তু জুস পাই, বা এটার যে এই যে আজকে আপনার গেস্ট হয়েছি, এটা তো জাস্ট বিকজ অফ মাই রাইটিং। অ্যাবসলিউটলি, তাই না? সো এই যে আমার ফ্রেন্ড লিস্টে আপনার মতো এরকম সিরিয়াল এন্টারপ্রেনার অনেক আছে, আপনার চেয়ে অনেক বড় বড় সিরিয়াল এন্টারপ্রেনার আছে, তাদেরকে নাই আমি আপনাকে আনছি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে এই প্যারাটা কেউ নিতে চায় না, যে কেন দরকার আছে ফেসবুকে 1-2টা প্যারা লিখতে পারে না, আর এত বড় লেখা তো প্রশ্নই উঠে না। সো এটা ভাইয়া একটা ইনহেরেন্ট বলতে পারেন যে আমি লেখাটা আলহামদুলিল্লাহ আমার খুব বেশি সময় লাগে না। অনেকে ভাবে যে অনেক সময়, আমি মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে একটা বড় লেখা লিখে ফেলতে পারি। মোবাইলে, ল্যাপটপে লিখি মাঝে মধ্যে, মোস্টলি মোবাইলে। তো যেটা হচ্ছে যে আপনি তো এটার ইম্প্যাক্ট আমি দেখছি, এবং এইখানে হয়তো অর্গানিক মার্কেটিং এর প্রশ্নটা আসবে। আমার আলহামদুলিল্লাহ আমি 2017-র পর থেকে আমি ফেসবুককে 1 টাকা দিইনি আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য। আমার এই প্রশ্নটা মানে পরে আসতো না, আমার এই প্রশ্নটাও ছিল ভাইয়া, যে আপনি অর্গানিক্যালি আপনার বাস্কেট সাইজ এত বড়, যখন আপনি গরু সেল করেন, বা আপনি যখন রেস্টুরেন্টের জন্য যখন আপনি ব্র্যান্ডিং বা মার্কেটিং করেন, তখন দেখা যায় যে মানে $0 স্পেন্ডিং এ আপনি ভেরি হাই কোয়ালিটি লিড পাচ্ছেন। এটা কিভাবে? এটা আমার আরেকটা প্রশ্ন ছিল, যে আপনি একবার আমি আপনার পুরো প্যাকেজ হিসেবে অ্যানসারটা দিয়ে দেব। সো এটাই যেটা আপনি ওই যে বলছিলাম, যে আসলে আমরা তো এটা আউটপুট দেখছি, এবং আমি 17-র পর থেকে কোনো ডলার স্পেন্ড করি না, আলহামদুলিল্লাহ স্টিল এখনো করি না। আমার কাছে এটা হেলদি মনে হয় না ডলার স্পেন্ড করে বিজনেস করা। কমার্স যেটা ভাই, এইটা তো খুবই মানে অবাক করা ব্যাপার, যে এখানে লাখ লাখ ডলার, কোটিতে চলে গেছে মাসে কোটিতে এত ডলার স্পেন্ড করে, যেখানে মানুষজন, আমরা নাম বলবো না, কিছুদিন আগে আমিও লিখছিলাম, আপনিও লিখছিলেন একটা ব্র্যান্ডকে গিয়ে, আমরা নাম বলবো না, এই পডকাস্টের নাম না বলি, অত অনেকে বুঝতে পারছেন। আমি এবং সাগর হাসনাত ভাই দুজনেই লিখেছিলাম যে তারা লাখ লাখ ডলার তাদের মান্থলি অ্যাড বাজেট, এবং এটা আসলে তাদের দোষ না, এটা আসলে বাংলাদেশে অনেকেই করছেন। তো সাগর ভাই, যেখানে বাংলাদেশে সবাই লাখ লাখ ডলার বাজেটে অ্যাড রান করছে, সেখানে আপনি 0 টাকা স্পেন্ডিং এ, তাও 2017 সাল থেকে, ভাই কেমনে কি এটা বলেন তো আমাকে একটু। ওইটাই ভাই, আসলে পুরো জিনিসটা একটা প্যাকেজের মতো, আপনার কোশ্চেনগুলো একটা প্যাকেজ আকারেই দিচ্ছি, একটার সাথে একটা রিলেটেড। যে ওই যে আপনি বললেন না যে লেখালেখি করার সময় পাই কিভাবে, আমি তো এটার ইম্প্যাক্টটা দেখি, যে আপনি আমাকে এখানে ডেকেছেন আজকে, এটাও তো আমার ওই লেখালেখি যে একটা ইম্প্যাক্ট, তাই না? সো আর ওই 2017-র পর থেকে কিন্তু আমি কোনো অ্যাড স্পেন্ড করি না। আমার এই যে এত গরু বা এত রেস্টুরেন্টে, আমাদের অনেক ভিতরে রেস্টুরেন্ট, এখানেও আমরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি। তো লোকজন আসতেছে, 2টা ব্রাঞ্চ, হ্যাঁ 2টা ব্রাঞ্চ আছে, পাশাপাশি 2টা ব্রাঞ্চ। তো এই যে, এবং এই প্রোডাক্টগুলো অন্য যা প্রোডাক্ট আছে আমরা সব অর্গানিক্যালি সেল করি আর কি মার্কেটিং এর ক্ষেত্রে। সো এটা ওই যে আপনি যখন ভ্যালু পাবেন, তখন আসলে আপনার এটা লিখতে খুব বেশি কষ্ট হবে না।
আমার খুব ভালো লাগে ভাইয়া, আপনি একদিন বলেছিলেন আমাকে যে ফেসবুকে যেই টাকাটা আমি দেই এই টাকাটা যদি আমার দিনদার কমিউনিটির ভাই বোনদের খাওয়াই, আমি ডেকে এনে তাদের পিছনে খরচ করি, তার চেয়ে বেটার রিটার্ন পাই আমি। সো এইখানে ওইটা কি ভাইয়া, মানে আসলে আমরা যে জিনিসটা পুরো ফ্রি না, মানে আমরা ফেসবুককে টাকা দিচ্ছি না, বাট আমি কিন্তু সারা বছর এরকম অ্যাক্টিভিজম করি, রাইট বা এই যে গিফট পাঠানো বলেন বা এক্স্যাক্টলি, তারপরে বিভিন্ন ইভেন্ট করা, এইগুলা থেকে কিন্তু আমাদের আসে, যেটা ওই যে আমরা অর্গানিক মার্কেটিং আপনি বলতে চাচ্ছিলেন যে কিভাবে করছি। সো এটা শুধু লেখালেখি না, আমাদের সারা বছরের এই অ্যাক্টিভিজম গুলো কিন্তু আমাদের এটা ইম্প্যাক্ট দেয় বছর শেষে। আচ্ছা, যে এই যে কানেকশন, তারপরে এই যে পডকাস্ট, তারপরে বলেন লেখালেখি, ভিডিও, বিভিন্ন কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট, তারপরে বিভিন্ন মেলাতে যাওয়া। সো এই জিনিসগুলো, বা আমাদের ধরেন বিভিন্ন আমাদের সোশ্যাল যে গ্যাদারিং গুলো হয়, বন্ধুদের এই গেট টুগেদার, তারপরে হচ্ছে সোশ্যাল যে এইগুলো আমি খুব কম মিস করার চেষ্টা করি। সো এইটা হ্যাঁ, ইম্প্যাক্টটা আমরা বছর শেষে বা সারা বছর আমরা ওই সেল আমাদের ইয়েগুলোতে পাই। সো এইটা আর কি। আর ওই এক্সারসাইজের যে কথা বললেন, এটাও সেম, আসলে বিষয়টা ম্যাটার অফ ইম্পর্টেন্স, যে আপনি আসলে যদি এটার ইম্পর্টেন্সটা ফিল করেন অ্যাজ লাইক যে কন্টেন্ট মার্কেটিং এর মতো, তাহলে আপনি কিন্তু এটা করাটা ইজি। আমরা সবাই বলি আরে ভাই এক্সারসাইজ করার সময় পাই না, এটা সেটা, ফ্যামিলি, বিজনেস। তা আমি এইভাবে বলি যে ভাই ফ্যামিলির আগে আপনার ইউ শুড ডু এক্সারসাইজ, আপনার বিজনেসের আগে ইউ শুড ডু এক্সারসাইজ। মানে ইট মাইট সাউন্ড সেলফিশ, যার এই ফ্যামিলি ছেড়ে ফ্যামিলির আগে এক্সারসাইজ, মানে লোকটা বড় সেলফিশ। আপনি যখন প্রথম বলছিলেন আমার কাছে একটু অবাক লাগছে কিভাবে ফ্যামিলি, তখন আপনি এক্সপ্লেইন করছেন, দেন ইট মেক্স সেন্স টু মি। যে আপনি যদি ভাই অসুস্থ হন আজকে, এবং আমরা দেখছি যে আসলে আমাদের যে ফুড হ্যাবিট, ঢাকা শহরে আমরা যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, যে এনভায়রনমেন্ট পলিউশন, খুব আমাদের বয়সী লোকজন হার্ট অ্যাটাক, তারপরে প্যারালাইজ হয়ে যাচ্ছে। সো আপনি যদি ভাই, ইফ ইউ উড বি সিক, ইউ উড বি দ্য বার্ডেন ফর ইউর ফ্যামিলি। ডেফিনেটলি এক তো হইলো ধরেন আপনার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস আপনাকে আবার টানা লাগতেছে আপনার ফ্যামিলি মেম্বারদের। সো আপনার ফ্যামিলির জন্য ইউ শুড ডু এক্সারসাইজ, তার জন্যই আপনাকে আপনার এক্সারসাইজটাকে প্রায়োরিটি দিতে হবে। এবং আমাদের যারা বোনরা আছে বা যারা ইয়ে আছে, আপনাদের হাজবেন্ডদেরকে আপনারা জোর করে ফিজিক্যাল এক্সারসাইজে পাঠাবেন, কারণ তুমি আগে যাও। এক্স্যাক্টলি, এটা ঘুরে আসতেছে না তো আবার। সো যেটা বিজনেস, আপনি আজকে এত যেই বিজনেসের জন্য এত কিছু করলেন, আপনি অসুস্থ হয়ে গেলে কিন্তু এটা ভ্যালুলেস, অবশ্যই, এবং এটা আপনার পড়ে যাবে এই বিজনেসটা। সো ফিজিক্যাল এক্সারসাইজ আপনার ওই ভ্যালুটা দেখতে হবে। আপনি যখন দেখবেন যে না এটার আউটপুট আসতেছে, বা আপনি অনেক বেশি কাজ করতে পারছেন। আর ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নট অনলি অ্যাবাউট ধরেন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সবাই বলে বাইসেপ ভালো, এটা সেটা প্রশংসা করবে, বিষয়টা এমন না ভাই। একটা বিজনেসম্যানের ডিসিশন মেকিংটা, আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়বে, বেটার হবে আগের চেয়ে। আর টেস্টোস্টেরন লেভেল বেটার হওয়া মানে কি, আপনার ডিসিশন মেকিং ভালো হবে, আপনার পরিশ্রম করার ক্ষমতা বাড়বে, আপনার লিডারশিপ কোয়ালিটিটা ভালো হবে, আপনার যে ভয়েস, স্ট্রং একটা কমান্ডিং ভয়েস থাকবে, আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটিটা বাড়বে। সো এইটা, এই কোয়ালিটেটিভ বিষয়গুলো আমরা এক্সারসাইজের এটা আসলে বুঝি না, বা এটা ইম্পর্টেন্সটা ফিল করি না। হ্যাঁ, তো আলফা মেল, রাইট। এবং আলফা মেলটা হওয়া উচিত, মানে অ্যাজ এ বিজনেসম্যান, কারণ আপনাকে তো লিড করতে হবে একটা টিমকে, আপনাকে ডিসিশন নিতে হবে, লিডারশিপে এবং লং আওয়ার ওয়ার্কিং কাজ করার যে ক্ষমতা, স্ট্রেস নেওয়ার যে ক্যাপাসিটি, এই জিনিসগুলো থাকতে হবে। সো এইটা ফিজিক্যাল এক্সারসাইজ খুব ভালো ডেভেলপ করে। সো ওই দুইটার ইন্টারলিঙ্ক, আশা করি অ্যান্সারটা পেয়েছেন, যে আপনাকে আসলে ভ্যালুটা বুঝতে হবে, বা এটার যে আউটপুট পাচ্ছেন এই জিনিসটা ফিল করতে হবে। দারুণ, খুবই করলে আপনি তখন আর এটা অনেক বেশি কঠিন মনে হবে না। তখন মনে হবে যে না, আমি ব্যবসাটা একটু কম করি, 2 ঘন্টা রেস্টুরেন্টে কম থাকি, বাট ওই সময়টা আমি আরো বেটার কিছুতে ইনভলভ হই, আরো প্রোডাক্টিভ কিছু করি, আমি একটু লেখালেখি করি এই সময়টায়, ওইটা যেটা কাজে দিবে, বা একটু কমিউনিটিতে সময় দিই, বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি, তখন ওইটা আপনাকে ভ্যালুয়েবল মনে হবে। নাহলে মনে হবে যে না, এটা তো মিনিংলেস। সো তখন এই জিনিসগুলো আপনার জন্য ইজি হবে, আপনি যদি এটা ভ্যালুটা বুঝেন। চমৎকার ভাইয়া। আপনার ফিটনেসের দিক থেকে আরেকটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যারা বডি বিল্ডিং করেন বা যারা একটু মাসেল টাসেল আছে, বা এদেরকে কখনো দেখি না ফুল হাতা জামা পরতে, মানে হাফ হাতা টি শার্ট একটা পরবে, এখন বাইসেপটা দেখাবে। কেন ভাই ফুল হাতা জামা পরলে সমস্যাটা কি আপনাদের? না, এটা যে শুধু বাইসেপ দেখানোর জন্য তা না, মানে যেহেতু আমি 10 বছর চাকরি করেছি, ওই ফর্মাল ড্রেসগুলোর প্রতি একটা বিতৃষ্ণা হয়ে গেছে। আর যেহেতু এখন বিজনেসম্যান, সো একটু ক্যাজুয়াল ড্রেস আপ করে একটু ওই ঝালটা মেটানোর চেষ্টা করি আর কি। চমৎকার, থ্যাংক ইউ ভাই, ফান করলাম কিছু। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি বলতেছিলেন যে আপনার ফিটনেসটা আরো বেশি জরুরি, তার কারণ হচ্ছে
যখন কেউ আপনাকে ব্লেম দিতে পারবে না যারা একটা ফিটনেস নিয়ে করে, যে ভাই আপনি বিফ মাংস খাওয়া নিয়ে আপনি এত এমফাসাইজ করতেছেন, মুভমেন্ট শুরু করছেন, বিফলা রেস্টুরেন্ট নামই দিয়েছেন বিফলা আপনি, এবং আপনার রেস্টুরেন্টে গরুর মাংস ছাড়া আর মনে কিছু পাওয়া যায় না, রাইট? শুধু গরু বেসড খাবার, রাইট? মানে গরু ভিত্তিক মেনু টেনু পাওয়া যায়। সো আপনি প্রমাণ করে দেন যে ভাই গরুর বিজনেস করে, গরু খাওয়ার বিজনেস করে আমি নিজে গরু খেয়েও ফিজিক্যালি ফিট থাকতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য প্রুফ। না, এটা তো ভাই শোনেন, আপনার এই যে গরু খাওয়া, আমরা বিফলা রেস্টুরেন্টে কেন দিলাম, সবাই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা ভেগানদের বলেন বা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একটা এই গরুর মাংস খাওয়া এই বিষয়গুলোর একটা নেগেটিভ একটা প্রচারণা কিন্তু আমরা দেখে আসতেছি, এবং এখনো চলতেছে। অনেক ইয়েতে এবং এটা একটা কালচারালি জিনিসটাকে বা পলিটিসাইজ হয়ে গেছে পলিটিক্যাল ব্যাপারে। আপনার বিফ ইজ এই সাবকন্টিনেন্ট ইজ নট অনলি আ ফুড, এটা একটা পলিটিক্যাল একটা উইপন, রাইট? কালচারাল একটা উইপন হয়ে গেছে। এবং আপনি চিন্তা করেন যে এই 2024-25 এসে একটা মানুষকে একটা খাবার খাওয়ার জন্য পিটিয়ে মারা হচ্ছে। সো খুবই ইনহিউম্যান। এটা কি আপনার শুধু ফুডের মধ্যে আছে বিষয়টা? এটা কিন্তু ফুডের মধ্যে নাই, এটা পলিটিক্যাল। আমরা এইটাই একটা আসলে প্রোটেস্টের একটা মাধ্যম হিসেবে নিলাম এবং মানুষকে সচেতন করা, মানে ওই মুভমেন্টের বিপরীতে গিয়ে আপনারা বিফের পক্ষে আরেকটা মুভমেন্ট শুরু করেছেন। এবং আমাদের দেশে কিন্তু আমরা এই যে আমাদের সাইজ এত ছোট কেন, আমরা এই যে প্রোটিন ডেফিসিয়েন্সিতে কিন্তু বড় হয়েছি। আমরা এই যে অনেকগুলা ফেমাইন মানে দুর্ভিক্ষ আমরা কিন্তু পার করে আসছি, এবং আমরা এখনো প্রোটিন আমাদের কিন্তু যদি মানে পুরো হোল আপনি পপুলেশন কাউন্ট করেন, আমাদের প্রোটিন কনজাম্পশন অনেক নিচে। এবং আমাদের এই জন্য আমরা সাইজে এত ছোট, বা ধরেন আমাদের যে ফিজিক্যাল যে প্রবলেমগুলো এত বেশি প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে। সো এই জায়গায় আমরা এটাকে একটা কালচারালি বা পলিটিক্যালি বলেন, বা এই যে স্বাস্থ্যকর যে একটা খাবার বিফ, এইটাকে এস্টাবলিশ করার জন্য আমরা এই বিফলা রেস্টুরেন্টটা, এটা একটা ওয়ান অফ দ্য রিজনস যে বিফ যেভাবে পোর্ট্রেট করা হয়েছে। আসলে আমাদের প্রবলেম তো হচ্ছে যে ভাই আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি না। আপনি একটা মেশিনে প্রতিনিয়ত ইনপুট দিচ্ছেন, বাট ওইটা আউটপুট করতেছেন না, একটা মেশিনটাকে রান করতেছেন না। তো এইটা তো প্রবলেমটা তো খাবারের না। আপনি লুক এট দ্য লাইফস্টাইল অফ দ্য সাহাবাস, ওরা তো খাইতেন ভাইয়া, এখনো খায় আরবরা, আপনার দুম্বা খায়। দুম্বা ইজ ফুল অফ ফ্যাট, অনেক হাদিসে আসছে যে ওরা ফ্যাট খাইতেন। আর আপনি মঙ্গলরা তো ওরা টোটালি কার্নিভোরাস ছিল, ডায়েট ছিল ওদের, মানে ফুল ওরা মাংসই খাইতো, মাংস ছাড়া এরকম কিছু খাইতো না, কার্নিভোরাস ডায়েট ছিল। এখন অনেকে কার্নিভোরাস ডায়েট ফলো করে। সো ওরা কিন্তু চর্বি খাইতো, আমাদের সাহাবারা বা আমাদের পূর্বপুরুষরা, কিন্তু ওইটা কিন্তু ওরা বার্ন করতো। হ্যাঁ, আমরা তো বার্ন করতেছি না, আমরা আজকে বার্গার এইটা সেটা খেয়ে আবার ওই ঘুমাইতেছি, আমরা ফ্যাট বার্ন করতেছি না। এখন প্রবলেম দোষ দিয়ে দিচ্ছি কার? ওই নিরীহ গরু বা ওই গরুর মাংসের, এবং যেটা আবার সাপোর্টেড বাই এই যে এইসব ভেগান কমিউনিটি, এইসব ওই পার্শ্ববর্তী দেশের পলিটিক্যাল এজেন্ডা এইসব দিয়ে এই জিনিসটাকে। ভারতের একটা বড় ইনফ্লুয়েন্স আছে, কারণ ওদের তো এটা যেহেতু গরু ওরা এটা পছন্দ করে না যে মুসলমানরা গরু স্লটার করে, নট অনলি খাওয়ার জন্য। ভারতের তো একটা আছে একটা অ্যাসপেক্ট, আর ওয়ার্ল্ড ওয়াইড আমি জানতাম না। ভেগান কমিউনিটিটা অনেক স্ট্রং, ওরা এইসব এই যে এই মানে প্রাণীজ যে প্রোটিন এইগুলার এগেনস্টে যেসব প্রোপাগান্ডা রিসার্চ এইগুলাতে ফান্ডিং করে একটা বড় ধরনের ভেগান কমিউনিটিটা। হ্যাঁ ভাই, আমি খুবই একমত আপনার সাথে যে দুর্ভিক্ষের কথা বলছিলেন, যে যেই কারণে আমাদের শরীর এত দ্রুত মানে আমাদের ফ্যাট হয়ে যায়, ফ্যাটি হয়ে যায়। তার ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে আমাদের বডি ইজ ডিজাইনড নাও, এই যে ইয়ের পরে দুর্ভিক্ষের পরে ইজ ডিজাইনড টু মানে স্টোর করে রাখে, ওইটাকে ফ্যাটে করে নিয়ে যায়। কারণ আমাদের ডিএনএ এর মধ্যে ইনফরমেশন দেয়া আছে যে দেখো দুর্ভিক্ষ পার হয়ে আসছি, খাবার দাবার পাই নাই, এখন যা খাবার পাও স্টোর করে রাখো। এইখানে আপনার কথা প্রেক্ষিতে আরেকটা পয়েন্ট উঠে আসলো যে ফ্যাটটাকে আমরা যেভাবে আসলে করি, ভিক্টিমাইজ করছি বা ওকে যেভাবে ভিলেন বানানো হয়েছে, ফ্যাট ইজ নট দ্যাট ব্যাড ভাইয়া। ফ্যাট তো এটা আপনার স্টোরেজ। এক্স্যাক্টলি। আপনি আজকে আল্লাহ না করুক 10 দিন কোনো কন্টেইনারে আটকায় থাকলেন, বা ওই যে দেখি না পানিতে সমুদ্রের মধ্যে 12 দিন 10 দিন ভেসে তারপরে তাকে উদ্ধার করা হয়েছে, ওই সময় একদম লিকলিকে চিকন হয়ে যায়। কারণ কি ওর শরীরে যে ফ্যাট ছিল ওই ফ্যাট গুলোকে ওই 10 দিন খাবারটা যোগান দিয়েছে। রাইট রাইট। ফ্যাট ইজ নট দ্যাট ব্যাড ভাইয়া, যে একবারে আমরা যেভাবে ফ্যাটটাকে যেভাবে ভিলেন বানাই যে ফ্যাট থাকা যাবে না, সেই ফ্যাটও খুব দরকার আছে আর কি একটা মানুষের লাইফে। অ্যাবসলিউটলি 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 ফ্যাটও দরকার আছে। হ্যাঁ, স্টোরেজ
একটা স্টোরেজের মতো, কিন্তু আবার ফ্যাটটা দিলে এমন জিনিস খুব অল্প হইলেও সমস্যা, খুব বেশি হইলেও সমস্যা। সো এটাকে একটা পরিমাণের মধ্যে রাখতে হবে। সো আমি এটা কিছুদিন আগে ওই আর্টিকেলটা পড়তেছিলাম, তো আমার কাছে সেন্স মেক করলো যে আচ্ছা এই কারণেই তাহলে আমরা খুব দ্রুত ই হয়ে যাই যে আমাদের বাঙালি কারণে, কারণ ওর দুর্ভিক্ষ পার হয়ে আসছে, ওর ডিএনএর মধ্যে এই ইনফরমেশনটা দেয়া আছে যে আমরা কিন্তু দুর্ভিক্ষ পার হয়ে আসছি, এরকম দুর্ভিক্ষ যদি আবার আরেকটা পরে তুমি কিন্তু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে পড়ে যাবা। এইটার অ্যানসার বা কাউন্টার হচ্ছে আমাদের এই প্রোটিন কনজাম্পশনটা বাড়াতে হবে, যে আমাদের বিফ খাইতে হবে, বা নট অনলি বিফ, প্রাণীজ যে প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলো কার্ব কমাই দিয়ে আমাদের প্রোটিন কনজাম্পশনটা বাড়াতে হবে আর কি। রাইট, এক্স্যাক্টলি। সো থ্যাঙ্কফুল টু ইউ সাগর ভাই, আমরা অনেক কিছু ইনসাইটফুল ব্যাপার জানলাম, এবং আপনার যে বিফলার পেছনে এত সুন্দর একটা উদ্দেশ্য, এটা আপনি অলরেডি লিখেছিলেন একবার, সো আমার পডকাস্টের অডিয়েন্সের জন্য আপনি আবারও বললেন, সো থ্যাঙ্কস টু ইউ ভাই। এবং আমার কাছে খুবই এক্সাইটিং লাগলো ব্যাপারটা, ভেরি ইউনিক একটা মুভমেন্ট এটা, যে আপনি জাস্ট এই জাস্ট প্রফিটের জন্য আপনি বিফলা রেস্টুরেন্টে করেন না, এটার একটা মহৎ উদ্দেশ্য ছিল, মার্কেটিং ভাষায় বলে কজ মার্কেটিং। সো এই যে কজ, পিপল লাভ কজ, বিশেষ করে সামাজিক একটা কজ বা একটা ধর্মীয় বা পলিটিক্যাল কজ, এটা দ্বারা পিপল মোটিভেটেড হয়। ভাই টাকা পয়সা তো সবাই ইনকাম করে, সবাই প্রফিটের জন্য ব্যবসা করে, কিন্তু ওইটার মানুষের মোটিভেশন থাকে না সবসময়। সো আপনি যদি একটা বড় কজকে সামনে রেখে প্রফিট করেন বা বিজনেস লঞ্চ করেন, দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল, দ্যাট উইল বি মোর রিলেভেন্ট টু ইউর অডিয়েন্স। এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এ আপনার রিলেভেন্ট, রাইট, যে আসলে আপনি প্রোডাক্টটা বা ওইটা কিভাবে প্রেজেন্ট করতেছেন বা কোন প্রোডাক্টটা সিলেক্ট করতেছেন, যে এটা আসলে আপনার একটা কমিউনিটির কজকে সার্ভ করতেছি কিনা। আর একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে শুধু একটা ফ্যাক্টর কাজ করে না, অনেকগুলো ফ্যাক্টরি কাজ করে। সো যারা আসলে ধরেন নতুন আসতে চায়, যেমন বিফলার যদি আমরা কেস স্টাডি হিসেবে নেই, সো এটা অনেকগুলো ফ্যাক্টর ছিল আমাদের জন্য, যেমন আমাদের নিজস্ব অ্যাগ্রো, তারপর ওইটা আমরা বিফ করতেছি, সো এই বিফটার পার্টসগুলো আমরা এই রেস্টুরেন্টে ব্যবহার করছি। তারপরে হচ্ছে যে এই যে কজের কথা বললেন, যে একটা ওই সময় কালচারালি বা পলিটিক্যালি আমরা এটা 2024 জানুয়ারিতে যখন পিক টাইম আর কি এইসব বিষয়গুলোর, যে বিভিন্ন ইউনিভার্সিটির হলগুলোতে গরুর মাংস খাওয়া যাবে না, রেস্টুরেন্টগুলোতে নো বিফ, ওই সময়টাতে আমরা কিন্তু এটা করছি। সো সবগুলা ডট একসাথে কানেক্ট হয়ে একটা ডিসিশন আসলে নিতে হয়। সো যারা আসলে এরকম ব্যবসা আসতে চান বা আসবেন বা চিন্তা করছেন, সো বিজনেসের ক্ষেত্রে আসলে অনেকগুলো এই ফ্যাক্টরগুলো আসলে আমাদের মাথায় রেখে আসলে ডিসিশনটা নিতে হবে যে কোন বিজনেসটা আসবো। যেমন শুরুতেই আমি বলছি যে অ্যাগ্রোটা আমাদের নতুন কোনো বিজনেস ছিল না, আমরা অনেক দিন ধরে একটা ক্লায়েন্ট বেস তৈরি করে এরপরে অ্যাগ্রোতে আসছি। সো এটা আমাদের জন্য তখন অ্যাগ্রোর বিজনেসটা করা অনেক ইজি হয়েছে। তো আমাদের দেখা যায় অনেকেই নামে কোনো প্রস্তুতি ছাড়া, কোনো ক্লায়েন্ট কোথায় গরুটা বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, কি গরু বিক্রি করবে। যেমন আমি বড় গরু, অনেকে বলে যে আমি ছোট ছোট গরু করি, বড় গরুর ক্লায়েন্ট আমার নাই। সো আমি বড় গরু করছিলাম কিন্তু বিক্রি করতে পারিনি। পরে আমি দেখলাম যে আমার ক্লায়েন্ট বেস হচ্ছে ছোট গরুর, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত এই শ্রেণীটা। তখন আমি কিন্তু ওই ছোট গরুতেই এখন আমরা ফুল ফোকাসড। সো এই বিষয়গুলো আসলে মাথায় রেখে বিজনেসে নামা উচিত, যে আসলে অনেক তো ব্যবসা আছে, সব ব্যবসাকে আমি করব। আমার শর্ট অ্যানালিসিস বলে যে কথাটা আছে, যে আমরা স্ট্রেংথটা আগে দেখবো, উইকনেসটা দেখবো, এরপরে ডিসিশন নিব যে আসলে কোন জিনিসটা আমাদের জন্য আসলে পারফেক্ট ম্যাচ। এই ম্যাচ খুঁজে পাওয়াটা ইম্পর্টেন্ট আসলে। যেমন চাকরি করবেন না ব্যবসা, এটা যেমন একটা ম্যাচ খুঁজে বের করা। এরপরে বিজনেস করতে আসলে কোন বিজনেসটা করবেন, এই ম্যাচটা খুঁজে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো এই ডটগুলো আসলে বসায় পাজলগুলো মিলাতে হবে, যে আসলে কোন ব্যবসাটা করব, কোন ব্যবসাটা আমার জন্য। চমৎকার বলেছেন সাগর হাসান ভাই। থ্যাংক ইউ ভাই। তো সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু ইনসাইটফুল ব্যাপার স্যাপার জানতে পেরেছি আপনার বক্তব্যে, যেগুলো আসলে আমি জানতাম না, আমার অডিয়েন্সের অনেকেও হয়তো জানতো না। সো আশা করি আমাদের এই পডকাস্টের এপিসোডটা খুব উপভোগ্য হবে আমার অডিয়েন্সের কাছে। সো ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যেই র্যাপ আপ করে ফেলবো। তো আপনার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার আসলে যে এক্সপার্টাইজটা, যে বা আপনি যদি আমি আপনাকে বলি যে কোন ব্যবসাটা আপনি সবচেয়ে বেশি এনজয় করেন বা সবচেয়ে বেশি আপনার কাছে মনে হয়েছে যে না, এটা আমি রিয়েলি এনজয় করছি, এটা আমার জন্য রিয়েলি প্রফিটেবল হচ্ছে এবং এটা করে আমি সবচেয়ে বেশি এনজয় করছি। আমি জানি আপনি সবগুলো এনজয় করছেন, কিন্তু সবচেয়ে বেশি এনজয় কোনটা করছেন, এখান থেকে আপনাকে টপিক এনে দিলাম। এবার গরুর ব্যবসার ওয়াও ফ্যাক্টর বলতে থাকবেন, ঠিক আছে? আমি চলে যাবো এখানে। হ্যাঁ, রাইট।
এটা তো ভাই আসলে কোশ্চেনটা এরকম হয়ে গেল যে আপনার একাধিক সন্তান আছে, কোন সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, এটা কোনো বাবা মাই আসলে বলবে না। সো প্রত্যেকটা বেঞ্চেরই আমাদের সন্তানের মতো, আপনি নিজেও বিজনেস বিষয়টা ম্যাটার অফ প্রায়োরিটি। ধরেন আপনার সন্তান একটা স্কুলে যাচ্ছে, ও গ্রো করতেছে, আর একটা ধরেন ইনফ্যান্ট আছে, ওর সময় লাগতেছে কম, দুইটা প্রায়োরিটি সেম হবে না। এক্স্যাক্টলি, আপনার ওকে যেটা স্কুলে যাচ্ছে ওকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, আবার ও নিজের কিছু কাজ নিজেই করে ফেলতে পারছে। ব্যাপারটা ওইরকম আর কি। আমরাও বিজনেসটা ম্যাটার অফ প্রায়োরিটি সাজাই। যেমন আমাদের ব্যাগের বিজনেসটা বা অর্গানিক যে ন্যাচারাল যে আইটেমের বিজনেসগুলো, এটা মোটামুটি অটো ফেজে চলে গেছে, ওইটা খুব বেশি সময় দিতে হয় না। এখন একটু আমাদের এঙ্গেজমেন্টটা রেস্টুরেন্ট আর অ্যাগ্রোতে বেশি, এটা একটু গ্রোথ স্টেজে আছে এখন। এটা আমরা অটো ফেজে নিয়ে আসার চেষ্টা করছি ইনশাল্লাহ। হয়তো তখন এঙ্গেজমেন্টটা আমার এঙ্গেজমেন্টটা হয়তো একটু কমে আসবে। তো যেটা হচ্ছে এখন অ্যাগ্রোতে আমরা একটা লম্বা সময় দিই, আর যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে, এটা বেশি প্রায়োরিটি পাচ্ছে। হ্যাঁ, সো এই সময়টা আমরা একটু বেশি, এটা আবার সিজনাল, ধরেন ওই যে কুরবানির পরে আবার অন্য রেস্টুরেন্টে বা তখন হয়তো ব্যাগের সিজন শুরু হবে। এখন একটু ব্যাগের অফ সিজন, ব্যাগের সিজন শুরু হয় যে ডিসেম্বরের দিকে, অনেক ইভেন্ট হয়, তখন আবার আমরা একটু ফোকাসটা ব্যাগের দিকে দিই। আমাদের এই যে ন্যাচারাল ফুডে কখন আসবেন আবার? ন্যাচারাল ফুডে এটা সারা বছরই চলে। ঈদে, রমজানের ঈদে আমরা একটা সেমাই করি, লাচ্ছার সেমাই, ওই সময় একটা বড় ব্যস্ততা যায়। তো এইটা একটা কোশ্চেন হয়তো আসতেছে আপনার মাথায় বা হয়তো অডিয়েন্সের মাথায় আসতেছে, এই যে এত বিজনেস বা আমার প্রতি অনেকে আমার যে শুভাকাঙ্ক্ষী আছে এরা অভিযোগ করে যে আমি আসলে ফোকাস না বিজনেস গুলায়। তো এটা ভাইয়া আমরা এই যে এতগুলো ডাইভার্সিফাইড বিজনেস, এটা কিন্তু আপনাকে বলেছি শুরুতে যে এটা এক সুতায় গাঁথা হয়ে যাচ্ছে, এখন হয়ে গেছে, একটা সুতার মধ্যে আছে। এবং এই ডাইভার্সিফিকেশন আমাদের কিন্তু অনেক হেল্প করতেছে। আমরা হিউম্যান রিসোর্স শেয়ার করি, যেমন প্রত্যেকটা বিজনেসে জানেন যে একটা পিক সিজন, অফ পিক সিজন থাকে। অফ পিক সিজনে কিন্তু আমার ওয়ার্কার বা লোকজন বসে থাকে। আমার এখন সারা বছরই কিন্তু পিক সিজন। ধরেন এই যে এখন অ্যাগ্রোতে ব্যস্ততা বেশি, এরপরে হয়তো ব্যস্ততাটা ব্যাগে আসবে, তারপরে রেস্টুরেন্ট, এক্স্যাক্টলি। আবার দিনের মধ্যেও ধরেন আমার রেস্টুরেন্টে দুপুরবেলা খুব চাপ থাকে, ওই সময় লোক বেশি লাগে, এরপরে বিকালবেলা তেমন লোক লাগে না, বিকালবেলা আমরা আবার গরুর খাবার দিই। সো এইরকম কিছু আমরা ফ্লোটিং কিছু এমপ্লয়ি থাকে, ওরা দুপুরবেলা এসে রেস্টুরেন্টে সময় দেয়, এরপরে বিকালবেলা যে আবার ওই গরুর খাবার দেওয়ার সময় এই সময়টা দিচ্ছে। তো এই এসবিইউ গুলো আমাদের ছোট ছোট যে এই ইয়েগুলো আছে, উদ্যোগগুলো, এটা অনেক হেল্প করতেছে এখন। এবং আমরা আসলে ফোকাস, আমি ওই যে স্কেল আপ করছি, অনেকে ভার্টিক্যালি স্কেল আপ করে যে উলম্বিক ভাবে একটা বিজনেস ওইটাকে বড় করে, আমরা স্কেল আপটা হরাইজন্টালি করেছি এবং একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছি যে আমাদের নিজেদের জিনিসপত্রগুলা ব্যাকএন্ডটা সাপ্লাইটা যেন আমাদের নিজেদের উদ্যোগগুলা থেকেই আসে। যেমন আমরা রেস্টুরেন্টের সাপ্লাই হচ্ছে আমাদের অ্যাগ্রো, গরুর মাংসটা এখান থেকে আসতেছে, রেস্টুরেন্টের মশলা তেল এগুলো আসতেছে আমাদের ওই যে অর্গান ন্যাচারাল যে আইটেমগুলো থেকে। এটাতে দুইটা বেনিফিট, একটা হচ্ছে যে অনেকগুলো বেনিফিট, একটা কম প্রাইসে পাচ্ছি, বেস্ট কোয়ালিটির জিনিসটা আমরা দিতে পারতেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সাপ্লাই চেনটা অনেক স্মুথ। আমি তো এতদিন ধরে ওইটার পিছনেই কাজ করেছি, রেস্টুরেন্টে আর আমার নতুন করে সাপ্লাই চেনের জন্য কোনো কিছু রেডি করতে হয়নি, আমার আগে থেকে এক্স্যাক্টলি আগে থেকেই রেডি ছিল। সো এই এখন সবগুলা কাজে দিচ্ছে। এখন আমরা একটু গরু নিয়ে খুব ব্যস্ত, সামনে জানেন তো কুরবানির সিজন। হ্যাঁ হ্যাঁ, খুবই স্বাভাবিক। খুবই আমার কাছে মনে হলো যে আপনার ম্যানেজমেন্টে খুবই ব্রিলিয়ান্ট এবং আপনি হিউম্যান রিসোর্স খুব চমৎকার ভাবে ডেলিগেট করতে পারেন। এমপ্লয়িরাও কিন্তু মোটিভেটেড থাকে ভাই অনেক, ওরাও তো ডাইভার্সিফাইড কাজ করে এবং কারো বোর ফিল করে না। ওই এমপ্লয়িরা আইসা বলে যে ধরেন গরুতে কাজ করতেছে অনেকদিন, বস আমার একটু রেস্টুরেন্টে পাঠান বা একটু কিচেনে পাঠান, বা ধরেন কিচেনে আছে ওর গরম ওই আগুনের পাশে থাকে, ও কিছুদিন আবার গরুতে চলে যায়, এইভাবে আমরা ওরাও মোটিভেটেড থাকে, ডাইভার্সিফাইড কাজ। ভেরি ইন্টারেস্টিং। এবং ওদেরকে আমরা ওইভাবে মোটিভেট করছি যে ভাই কাজটা শিখে রাখো, কোনো কাজ তো ফেলনা না। যেমন আমরা সপ্তাহে একদিন গরু কাটি, আমার তো ওই সময় ধরেন নতুন একটা টিম দরকার নেই, আমরা ওই সবাইকে একসাথে নিয়ে ওই দিন সবাই মিলে গরু কাটি, ওরাও এনজয় করে, একটা স্কিল শিখতেছে, সেলিব্রেশনের ব্যাপার। এক্স্যাক্টলি, আমরা ওইটা খুব এনজয় করে করি, ওই সময় খাওয়া দাওয়া একসাথে সবাই খাই, এটা খুব সেলিব্রেটিং মুডে থাকে আর কি, উৎসব মুখর পরিবেশ থাকে, ওরাও এটাতে খুব মোটিভেটেড থাকে। কারণ আমরা এইচআর এ পড়ছেন, আমি পড়ছিলাম, আমরা যে কাজ ইটসেলফ একটা কিন্তু মোটিভেটিং ফ্যাক্টর। আপনার যেই কাজগুলো যত বেশি স্কিলফুল, ওইটার এমপ্লয়িরা দেখবেন তত বেশি মোটিভেটেড থাকে। শুধু যে আপনি টাকা দিয়ে একজন এমপ্লয়িকে মোটিভেটেড করবেন ব্যাপারটা কিন্তু এরকম না। কাজটাও যদি স্কিলফুল কাজে দেখবেন এমপ্লয়িরা অনেক মোটিভেটেড থাকে। অ্যাবসলিউটলি। সো এটা আমাদের এই বেনিফিটটা পাচ্ছি।
ভাই দারুণ দারুণ, মানে আপনার বিজনেস মডেলটা বাকিদের জন্য আসলে আদর্শ। এবং আমি দেখছি, আমি তো আপনি অনেকবার ইনভাইট করেছিলেন আপনার বিফলাতে, তো আমি যখন গিয়েছিলাম তখন দেখলাম যে আপনার এই যে বলছিলেন যে আপনি হরাইজন্টালি যে আপনি বিজনেসটা রান করছেন বা স্কেল আপ করছেন, এটা একদম দেখেছিলাম যে আপনি শুরুতেই বড় করে আহলান এগ্রোর একটা সাইনবোর্ড, তার পাশে দেখলাম আপনার ন্যাচারাল ফুডের দোকান, ডিসপ্লে সেন্টার, তার পাশেই হচ্ছে খামার, তার খামারের পাশে হচ্ছে ব্যাগের জন্য জায়গা, তার পাশে হচ্ছে বিফলা রেস্টুরেন্ট, মানে সব একসাথে আপনি করতেছেন। কন্ট্রোলটা অনেক ইজি হয়, কন্ট্রোল ইজি হয়, ফাউন্ডার্স ফুটস্টেপ, রাইট। আমি এক জায়গা থেকে 4টা-5টা বিজনেস একসাথে টেক কেয়ার করতে পারতেছি। আমি রেস্টুরেন্টে বসে আমি আমার যে অফিসিয়াল কাজগুলো আছে ওটা সব করি, তাহলে হয় কি আমার রেস্টুরেন্টের যে সুপারভিশনটা ওইটা আমার হয়ে যাচ্ছে, আমার এদিকে অফিসিয়াল কাজ করতেছি, আমার ওইখানে বসে একডোর এটা টেক কেয়ার করে, এই গরু খাবার দাও, এটা দাও, অমুক করো। আচ্ছা, তার মানে কি ওই সময় কি আপনি বড় মিটিং গুলা বড় লেখা ইউজুয়ালি আমি ফজরের পর লেখা ট্রাই করি। আচ্ছা, ফজরের পর ওই সময়টা একটু কাম থাকে, ম্যাক্সিমাম লেখা ওই সময় লেখা আমার মোবাইল বের করে শুয়ে শুয়ে। আর বিজনেস মিটিং গুলো আমরা ওই রেস্টুরেন্টেই সেরে ফেলি, তাহলে হয় কি আমার ওইখানেও একটা সুপারভিশন থাকলো, তারপরে আমাদের সার্ভিসটা বা খাবারের মানটা ঠিক আছে কিনা আমি সরাসরি আমার যে গেস্ট বা যার সাথে মিটিং করছি তাকে আপ্যায়ন করতে পারছি এবং তার কাছ থেকে ফিডব্যাক নিতে পারতেছি আমি সরাসরি, এবং আমরা ওই ইয়াটা দেখছি অনেক পাখি। সো ওই আমাদের ফ্লোটা ঠিক আছে কিনা, যে লিড টাইম কতক্ষণ নিচ্ছি বা ঠিকভাবে গ্লাসটা পরিষ্কার করে দিচ্ছি কিনা। রেস্টুরেন্ট ব্যবসাটা কিন্তু মজা আছে, একটা মজা আছে যে সকালবেলা আপনি বাজার করে সারাদিন খাওয়ায় দাওয়ায় বিকেলবেলা ক্যাশ করে ফেলতে পারবেন, আপনার এখানে ইনভেন্টরি আটকায় থাকার বা এত টাকা ইনভেস্ট করার কোনো সিন নাই। সকালবেলা 1000 টাকা ইনভেস্ট করলেন, বিকালে 1500 টাকা নিয়ে বাসায় চলে যাবেন, ব্যাপারটা এরকম। অ্যাট দ্য সেম টাইম এইটাই হচ্ছে এই ব্যবসার বড় চ্যালেঞ্জ, যে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু আপনার এই যে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। আপনি ধরেন একই দিনে একই সময়ে 5টা টেবিল সার্ভ করছেন, 4 জন খুবই হ্যাপি, আবার 1 জন কিন্তু আনহ্যাপি হয়ে চলে গেছে। হ্যাঁ, কারণ এখানে তো সার্ভিস রিলেটেড ভাইয়া, সার্ভিস জড়িত। হয়তো ওর যে একজন আনহ্যাপি ছিল তার গ্লাসটা হয়তো ধোয়া ছিল না, ঠিকমতো ধোয়া ছিল না। সো এই জিনিসগুলো আসলে খুব মনিটরিং এ রাখতে হয়। সো এই জিনিসটা আমরা তখন ওই রেস্টুরেন্টে খাবার গরম থাকে কিনা, আর আপনি যে খাবারই করেন মানে বিফ, এটা সুপার হট থাকতে হবে এট লিস্ট, মানে ঠান্ডা খাওয়ার মতো না। ওই জিনিসগুলো আমার অটো সুপার। আর আমি যখন থাকি তখন ওরাও খুব দৌড়ের উপর থাকে, এবং আমি মানে আমি যে সবসময় থাকবো ব্যাপারটা এরকম না, যাতে জিনিসটা একটা এসওপি যেটা যদি বলি যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, ওইটা মেনটেন করে দেওয়ার চেষ্টা করি। যেহেতু শুরুর দিকে এই সময় আমি এই জন্য নিজে থেকে এই এসওপিটা রেডি করতেছি আর কি। আমরা এটা আমাদের অনেক হেল্প করতেছে। এটা খুবই দরকার আসলে, বাংলাদেশে অনেক বড় বড় ফার্মে এসওপি নাই, বা থাকলেও সেটা ফলো করা না। সো একটা রেস্টুরেন্ট বিজনেসেও এটা দরকার। সো আরেকটা ভাই, এখন আপনি যদি দেখেন যেহেতু এটা কোরবানির মাস, আপনি আমাদের কিছু 2টা প্রশ্ন আপনার কাছে। প্রথম হচ্ছে, আপনি যেহেতু অনেকদিন ধরে গরুর ব্যবসায় অ্যাগ্রো ফার্মে আছেন, তো আপনি আমাদের অডিয়েন্সের জন্য কিছু ওয়াও ফ্যাক্টর বলবেন কোরবানি না, গরুর ফার্মিং এ বা গরুর ব্যবসা সংক্রান্ত কিছু ওয়াও ফ্যাক্টর। ওই যে আমরা বলি না যে টপ 10 ওয়াও স্ট্যাটিস্টিক্স ইন ডিজিটাল মার্কেটিং, ওই টাইপের কিছু। কি মানে ব্যবসা করতে আগ্রহী এরকম, নাকি যারা আপনার গরু কিনতে চায় ঈদে? তো আমরা সবাই না, এটা আবার সেকেন্ড প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসা করতে যারা আগ্রহী তাদের জন্য আপনি কয়েকটা ওয়াও ইনসাইট দিবেন, নেগেটিভ পজিটিভ যেটা হোক। এটা তারা এনকারেজ হলে হবে, মোটিভেটেড হলে হবে, ডিমোটিভেটেড হলে হবে। আপনি আপনার মতো বলে ভাই দিস ইজ ফ্যাক্ট, এর শুনতে আপনার খারাপ ডিমোটিভেট হলে কিছু করার নাই। এটা অলরেডি মনে হয় ভাইয়া কিছুটা উঠে আসছে, যেটা হচ্ছে যে আমরা বলছি অলরেডি কভার করছি যে আমরা গরুর বিজনেস করার আগে বলেছিলেন, শেয়ার করেছিলাম আপনার ওয়ালে, আমি পড়েছিলাম যে গরুর কেনাও যেমন কষ্ট, গরু বেচাও কষ্ট। রাইট। সো ওইটাই আর কি, আমরা ওই যে গরুর বিজনেস করতে গেলে সবাই ওই প্রোডাকশন বা লালন পালনে এমফাসাইজ দেই, এবং আপনি গভর্নমেন্ট ট্রেনিং বলেন, বেসরকারি ট্রেনিং, সবাই ওই গরু কিভাবে লালন পালন করতে হয়, কি খাওয়াতে হয়, এই জিনিসগুলো শেখায়। কিন্তু আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট 2টা পার্ট মনে হয়, যে গরুটা কিনবেন কোথায়, কোন মার্কেটে কিনবেন, কার কাছ থেকে কিনবেন, কি গরু কিনবেন, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং গরুটা কোথায় কার কাছে কিভাবে সেল করতেছেন, ভ্যালু অ্যাড করতে পারতেছেন কিনা। আমরা যদি, যেহেতু আমাদের কেস স্টাডি আসছে, এইটা আমাদের কেস স্টাডিটাই বলি। ধরেন আমরা বিফ সেল করছি, বিফওয়ালা যেহেতু আমরা রেস্টুরেন্টে বিফ রান্না করে সেল করছি, আমাদের অ্যাগ্রো তো আছে। তো আমরা যখন একটা গ্রাম থেকে গরু কিনে, লাইভ গরু কিনে ঢাকায় ধরেন লাইভ গরু সেল করলাম, যেটা ইউজুয়ালি অ্যাগ্রোগুলা করে বা অন্যান্য গরু ব্যবসায়ীরা করে। ধরেন আমরা 650 টাকায় গ্রাম থেকে গরু কিনলাম, কেজির কথা বলছি, মাংসের কেজি, ওইটা কিন্তু ঢাকায় হয়তো আমরা লাইভ বেচলে 700 টাকা পাবো। আচ্ছা, আমি যখন মাংস সেল করছি কেটে, ওইটা তখন আমি 750 থেকে 800 টাকা পাচ্ছি।
আপনি ওই যে তরমুজের স্টোরিটা তো জানেন, যে তরমুজ আস্ত তরমুজ বিক্রি করলে 200 টাকা পাওয়া যায়, ওইটা জুস বানায় বিক্রি করলে 900 টাকা বা 1000 টাকা পাওয়া যায়। সেম থিং গোস টু এই যে এই প্রোডাক্টেও। তো আমরা যখন এটা রান্না করে সেল করছি ভাইয়া রেস্টুরেন্টে, তখন কিন্তু এটা 1400-1500 টাকাও সেল করা সম্ভব। ইভেন আমরা এক্স্যাক্টলি ভ্যালু এড করে করে সেল করছি। তো এই জিনিসটা মানে আপনার এনশিওর করতে হবে যে কার কাছে কিভাবে সেল করবেন, কোন মডেলে সেল করবেন। আপনার সবারই যে রেস্টুরেন্ট দিতে হবে ব্যাপারটা এরকম না। অ্যান্সারগুলো আগে বের করতে হবে যে আপনি ঈদের গরু করবেন নাকি মাংসের গরু করবেন। তো ওই জিনিসগুলো আগে ডিসাইড করে দেন আপনাকে প্ল্যানটা সাজাতে হবে। লালন পালন ইজি ভাই, এটা আমাদের জেনেটিক্যালি আমরা, এটা আমার বাই জেনারেশন আমরা করে আসতেছি। সো লালন পালন অত কঠিন না, কঠিন কিছু না। আর যেই কাঠিন্যগুলো আছে এটা অনেক ইউটিউব ভিডিও টিডিও অনেক কিছুতে পাওয়া যায়। সো এই জিনিসগুলা এনশিওর করে সেলস এবং কেনা, এই দুইটা জিনিস এনশিওর করে আমাদের আসলে এই গরু বিজনেসে আসা উচিত। আচ্ছা, আমার যে সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে যে গরুর সামনে যেহেতু কোরবানি ঈদ, এখন কেউ যদি গরু কিনতে চায় তাদের জন্য আপনার কি টিপস থাকবে? আমাদের এই সেক্টরটা তো ভাইয়া টক্সিক একটা সেক্টর। মানে কেন টক্সিক কেন? মানে এখানে অনেক বেশি টক্সিসিটি গরু কেনার ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে। আর হচ্ছে যে অনেক ম্যাল প্র্যাকটিস আছে এই সেক্টরে। আমরা গরু এটা হয়ে আসতেছে আসলে, কাস্টমাররাও এখানে অনেকাংশে দায়ী। এই বিষয়টা বলবো যে আমরা গরুর ক্ষেত্রে, গরু কেনার ক্ষেত্রে চেহারা বা লুকটা অনেক প্রায়োরিটি দেই রাদার মাংসের কোয়ালিটির উপর। একটা গরু ন্যাচারালি ডেভেলপ করলে খুব বেশি হোমরা চোমরা বা হৃষ্টপুষ্ট হবে না। আমরা মানুষের ক্ষেত্রে দেখি একটা লোক অনেক মোটা, অনেক বালকি, চর্বি আছে বডিতে, সে কি হেলদি? না, হেলদি না। একটা মানুষের হেলদি কারা, যারা ধরেন পেট চাপা থাকবে, সিক্স প্যাক পেট বলি আমরা, যারা কাপ চড়া থাকবে, এইটাই তো আমরা মানুষের ক্ষেত্রে বলি। সেম থিং গোস টু কাউ। আপনার গরুর ক্ষেত্রেও ও দেখতে হবে ওর মুভমেন্টটা কেমন, ও কি অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে কিনা। আপনার যদি অনেক অ্যাজাইল থাকে, দুষ্টু থাকে, দৌড়াদৌড়ি করে, এটাই আসলে ভালো। হ্যাঁ, এবং খুব বেশি আনইভেন ফ্যাট থাকা যাবে না। এখন যেটা বলছিলাম যে অনেক আজে বাজে জিনিস খাওয়ানো হয় গরুকে, এটা খাওয়ানোর পরে আসলে এটা কি করা হয়, ওই কিডনিটা বিকল করে ওই পানি জমে ওর শরীরে। মানুষের ক্ষেত্রে দেখেন না অনেকের ওই যে পা ফুলে যায়, এই পা ফুলানো হয় ভাই। পা ফুলানো কি ভালো এটা? আর গরুর ক্ষেত্রেও এই কাজটা, কিডনি বিকল করে ওর মাসলে, ফাইবারের মধ্যে পানি জমানো হয়, তখন ফুলে থাকে দেখলে মনে হয়। এবং একটা জিনিস জাস্ট বলি আমি, এখন রিসেন্ট আপনিও তো বাজার থেকে গরু মাংস কিনেন বা ঈদের মাংস কিনেছেন, দেখবেন যে চুলায় দেওয়ার পর খুব অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরুর মাংসটা নরম হয়ে যাচ্ছে বা পানি ছেড়ে দিচ্ছে। এটা জাস্ট বিকজ এই যে ফিডিং এর কারণে, গরুটা এই আজে বাজে জিনিস খাওয়ানোর কারণে ওর ফাইবারে প্রচুর পানি, ওই পানিটা রান্নার পরে ছেড়ে দিচ্ছে। এক্স্যাক্টলি। সো ওইটা টেস্টও পাবেন না। আমি যখন মাংস সেল করি, এইটা আবার আমার একটা মানে নেগেটিভ দিক। অনেকেই নেগেটিভলি বলে, ভাই আপনাদের মাংস রান্না করতে অনেক সময় লাগে। সো মাংস রান্না করতে অনেক সময় লাগারই কথা, এইটাই মানে অর্গানিক প্রসিডিউর। অনেক সময় আমরা ছোটবেলায় দেখছি না, ছোটবেলায় বাসায় আগে তো প্রেসার কুকারও ছিল না, 2-3 ঘন্টার নিচে তো মাংস রান্না হতো। এবং আমাদের একটা কমন প্র্যাকটিস ছিল যে ওই যে 1 ঘন্টা হয়ে যায় মাংস করতে করতে, ওই সময় থেকে চুলায় মায়ের কাছে মা একটু দাও খাই, লবণ দেখতাম। ওই সময়কার মাংসের যে স্বাদ আর ফ্লেভার ভাই, ওগুলা মিস করি। 2-3 ঘন্টা তো ইউজুয়ালি লাগার কথা, এখন দেখবেন খুব দ্রুত ইয়ে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটায় কাজ করতেছি। আমাদের কাস্টমাররা এবং আমরা এটাই সেল করি, আমাদের গরু চিকন চাকন, অত বেশি হৃষ্টপুষ্ট না, ওইটাই সেল করি যে ভাই আমরা তো এই জিনিসটাকে ফুলাইতে পারি। আপনি চাইলে, আমরা তো শিক্ষিত লোকজন, আমাদের কাছে ইনফরমেশন আছে কি করলে গরুটা ফুলবে এটা আমরা জানি, বাট আমরা ফুলাবো না। আপনি মাংস খেয়ে আমার কাছে ফিডব্যাক দিবেন, যদি ভালো না লাগে, আপনি যদি টেস্ট না পান, আপনি যদি চর্বি কম না পান, আমরা মানি ব্যাক গ্যারান্টি দিব আপনাকে। ঈদের দিন আমরা ফুল টাকা ফেরত দিব, এই গ্যারান্টি আমরা এখন দেই। কারণ আমি তো কনফিডেন্ট ভাই এটা তো ভালো হবে ইনশাল্লাহ। আমার বেচতে কষ্ট হয়, কিন্তু আমি আফটার সেলে আমি খুব হ্যাপি থাকি। আমার সারা বছর আর কোনো কেউ প্যারা দেয় না, এবং কাউকে রিফান্ড করতে হয় না এখন। হ্যাঁ, আর আমাদের যেহেতু অ্যাগ্রো ভাই, আমরা হাটে গরু সেল করি না, আমাদের অ্যাগ্রো গুলা তো ট্রেসেবল। আপনি তো ফোন কল দিয়ে বলতে পারবেন যে ভাই কি গরু দিলেন, এত চর্বি হলো, মাংসটা খাইতে পারলাম না, টেস্ট নাই। আমরা ওই আজে বাজে জিনিস, এটা শুধু আমরা না, অ্যাগ্রো গুলো ট্রাই করে, যে কারণ ওরা তো ট্রেসেবল, এবং আমরা রিপিট ক্লায়েন্ট আমরা সার্চ করি। সো যেটা হচ্ছে যে আমরা আমাদের খাবারটা মেনটেন করার চেষ্টা করি আর কি, যে যাতে ট্রেসেবল থাকে। আপনি হাট থেকে গরু কিনলে ব্যাপারই তো বিক্রি করে চলে যাবে, ওকে আর জীবনেও খুঁজে পাবেন না। সবচেয়ে বড় সম্ভাবনা আছে ওকে আর জীবনে আপনি দেখতে পারবেন না।
হ্যাঁ কি খাওয়াইলো গরুকে, কিভাবে আপনাকে গছাই দিল, লেজ ভাঙা নাকি দাঁত উঠে নাই, ওই অত ওর দেখার বিষয় না, ও বিক্রি করছে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু আমরা তো ট্রেসেবল ভাই, তো এইখানে আসলে সেলারকে চিনতে হবে। আমরা বলছি না যে আমাদের কাছ থেকেই নেন, আমাদের আসলে এত বেশি সার্ভ করতে হবে না। আমাদের যে ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ 1/3 সেল হয়ে গেছে, আর বাকি 1/3 বুকিং আছে সফট। বুঝতে পারছি। আমি আমার নিজের প্রমোশনের জন্য প্রমোশন করছি না, সেলারকে চেনা অ্যাবসলিউটলি ভাই, যে যাকে আপনি ধরতে পারবেন ট্রেসেবল লোকজন, এদের কাছ থেকে নেওয়ার ট্রাই করেন। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি গ্রামে আপনার কেউ থাকে, তাকে একটা গরু দিয়ে দেন, গরিব কাউকে বা আপনার বাসার কেয়ারটেকারকে, ভাই তুমি গরুটা লালন পালন করো, আমি ঈদে এই গরু দিয়ে। এটা তো আপনার হবে কি কুরবানির যে উদ্দেশ্যটা, এটা ফুলফিল হবে, একটা নিজের পোষা গরু দিয়ে মায়া জন্মাবে। আমাদের খামারগুলোতে এত বেশি পারি না, বাট আমরা 15 দিন 1 মাস আগে বিক্রি শুরু হয়, তো আমরা ওই এই ফিলটা অ্যাটলিস্ট হাটের চেয়ে বেটার ফিল দেওয়ার চেষ্টা করি। এবং বাচ্চারা আসে, ওরা খাওয়ায়, ছবি তুলে, ভিডিও করে, ভালো লাগে আমাদের। আমরা এটাই সেল করি যে ভাই আপনি ফ্যামিলি নিয়ে এসে এখান থেকে কিনতে পারবেন। সো ওইটা যেটা যে সেলারকে চেনা, আর সবচেয়ে ভালো যে নিজের খাবার যদি নিজে প্রডিউস করতে পারেন। আর যাদের অপশন নাই তারা একটু এইসব ভালো জায়গা বা যেই সেলারগুলা যাদেরকে আপনি ধরতে পারবেন। আর কিছু বেসিক যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে গরুর নাক ভেজা থাকবে, কালো যে অংশটা, তারপরে ওর মুভমেন্টটা খুব চঞ্চল হবে, ষাঁড় গরু খুবই চঞ্চল হবে, ও লাফালাফি করবে, গুদাগুদি করবে। হ্যাঁ, আর যদি খুব বেশি ঝিম মেরে থাকে, আপনি দেখবেন ব্রয়লার মুরগি আর দেশি মুরগি, এই জিনিসটা মাথায় রাখবেন। ব্রয়লার মুরগি এক জায়গায় রাখছেন, ওই জায়গায় বসে আছে, আর দেশি মুরগি দেখবেন ছোটাছুটি করতেছে। তো আপনি যদি ভালো গরু, ভালো ন্যাচারাল ফিডিং এর গরু থাকে এবং যেটা চর্বি কম, ও মুভমেন্ট করবে। বড় গরু যেটা বডিতে চর্বি বেশি, আজে বাজে জিনিস খাওয়ানো হয়েছে, ও তো শরীর নিয়ে নড়তে পারবে না। দেখবেন যে অনেক বড় বড় গরু, 1জন 2জন, একটা ছোট বাচ্চা ওইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা একটা ছোট গরু বের করতে 3 জন লাগে। আচ্ছা, রাইট, পাগল করে ফেলে একদম দৌড়াদৌড়ি করে। এই আর কি মোটামুটি ফ্যাক্টর ভাইয়া, এইগুলা দেখে আসলে যদি কিনি তাহলে হয়তো ভালো জিনিস পাবো আর কি আমরা ইনশাআল্লাহ ঈদে। আচ্ছা, এটা কি দেখার কোনো ওয়ে আছে কিনা, বা বোঝার কোনো ওয়ে গেছে না যে এটাকে সাইলেজ খাওয়ানো হয়েছে নাকি আপনার কৃত্রিম ফুড বা রাসায়নিক কিছু দিয়ে করানো, বা গরু মোটা তাজা করানোর ট্যাবলেট খাওয়ানো হয়েছে কিনা, দেখলে বোঝা যাবে কোনো কিছু? না, ওই যে বললাম যে মুভমেন্টটা একটু ভালো হবে, এটা আসলে খালি চোখে ওইভাবে বোঝার উপায় নাই। খুব বেশি অনেক বেশি এক্সপার্ট হইতে হবে ওর মুভমেন্ট। আর গায়ের চামড়ায় গায়ে হাত দিলে রেসপন্স পাবেন, দেখবেন যে চামড়াটা কেঁপে উঠতেছে। আচ্ছা, তার মানে অর্গানিক। ঠিক আছে, অর্গানিক ঠিক বলবো না, যে ওর ফিডিং ভালো বা গরুটা সুস্থ আছে, রেসপন্স ভালো, মুভমেন্টটা দেখবেন অনেক দৌড়াদৌড়ি করবে, মানে ভালো ফিডিং খাইছে, এবং ন্যাচারাল ভাইয়া, মানে খুব বেশি হেলদি। আপনার দেশি যে দেশাল যে গরুগুলো আছে, আমাদের দেশি গরুগুলো, এগুলো আসলে 200 থেকে 300 কেজির মধ্যে হয়। শাহিওয়াল, সিন্ধি টিন্ধি এগুলো একটু বড় হয়। তো চর্বি বেশি হওয়া মানেই যে ভালো গরু, আর কম দামে পেয়েছি মানে ভালো গরু, ব্যাপারটা এরকম না। আপনার একটু হেলদি গরু নেওয়া উচিত এবং ট্রেসেবল লোকজনের কাছ থেকে নেওয়া উচিত। আচ্ছা, যেমন পরিচিত বা যার সুনাম, ধরেন যদি আপনি গাবতলীতেও নেন, হাট থেকে নেন, যেসব রেগুলার যেই যারা ব্যাপারীগুলো আছে তাদের কাছ থেকে নেওয়া, বা ধরেন এলাকায় অনেক কসাইরা নিয়ে আসে গরু, তাদেরকে আপনি বলেন যে ভাই আমারে গরু দাও, ভালো গরু দিও, আপনি ধরতে পারবেন, নিজের সুনাম রক্ষা। আপনি দেখবেন যে সবজির ক্ষেত্রে আপনি ভ্যানের যে সবজি, এটার কোয়ালিটি কিন্তু বাপমা থাকে না। আবার যে মহল্লার যে সবজির দোকানদার, ও কিন্তু একটু দাম বেশি নিলেও ভালো জিনিস দেয়, কারণ ওকে তো আপনি যে ধরতে পারবেন। আর ভ্যানওয়ালাকে তো আপনি ধরতে পারতেছেন না। সেন্ডিং গোস টু কাউ মার্কেট। আপনি ওই যে ব্যাপারী আসতেছে কুষ্টিয়া থেকে, ও তো ওরা জীবনে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই। আমরা দুর্দান্ত কিছু শেষের কয়েকটা মিনিটে দুর্দান্ত কিছু টিপস ট্রিক্স এবং কিছু ইনসাইট আপনার কাছ থেকে জানতে পারলাম। আমাদের অডিয়েন্স খুবই উপভোগ করবেন আশা করি, যেহেতু সামনে কোরবানি ঈদ আছে। আমরা আশা করব আপনারা সাগর হাসনাত ভাই দেওয়ার টিপস ফলো করে আপনাদের কোরবানির জন্য গরু কিনবেন ইনশাল্লাহ। সো সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে আশা করি আমাদের এই এপিসোডটা আপনারা খুবই এনজয় করেছেন, এবং আমাদের এই পডকাস্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একই সাথে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পাবেন রেগুলারলি। আপনাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো তাহলে এখানেই আমরা শেষ করছি। খোদা হাফেজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।